আসসালামু আলাইকুম, আমি শোয়েব আহমেদ। আজকের আমাদের ট্রেনিং প্রোগ্রামের হোস্ট হিসেবে আছি। আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল 9টায় এবং অলরেডি 9টা 5 বেজে গিয়েছে। সো আমরা এখন এটাকে শুরু করতে যাচ্ছি। সো এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার জন্য সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন ল্যাব, এটা গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে 3 দিন ব্যাপী একটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম এর উদ্বোধনী সেশন আজকের প্রথম দিন। এবং এই প্রোগ্রামটাকে আমাদেরকে সাজানো হয়েছে বাংলাদেশের তরুণ রিসার্চ মাইন্ডেড স্টুডেন্ট, রিসার্চার এবং প্রফেশনালদের জন্য, যারা ভবিষ্যতে হেলথ কেয়ার বা লাইফ সায়েন্স বা এবং ফার্মাসিউটিক্যালস সাইন্সে ইনোভেটিভ বা কোনো অবদান রাখতে চাচ্ছে। এবং এই নেক্সট 3 দিন ব্যাপী সময়ে আমরা ড্রাগ ডিসকভারি, সায়েন্টিফিক পেপার রাইটিং এবং প্যাশেন্ট সেফটি প্র্যাকটিসের এক রোমাঞ্চকর জগতে ভ্রমণ করতে পারবো বলে আমি আশা করতেছি। এবং আজকের ডে 1-এ আমরা শুরু করতে যাচ্ছি একটি মৌলিক এবং অত্যন্ত আকর্ষণীয় বিষয়, দ্য ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন। এবং এটি একটি আধুনিক পদ্ধতি যা কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সের সমন্বয়ে ড্রাগ ডিসকভারি প্রসেসে এক যুগান্তকারী উদ্বোধন, যা আমাদের রিসোর্স সাশ্রয় করে এবং যে ড্রাগ ডিজাইনকে সহজ থেকে সহজতর করে তুলেছে। এবং আজকের এই সেশনে আমাদের সাথে আছেন আবুল বাশার রিপন খলিফা স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং রিসার্চ ডিরেক্টর, কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন ল্যাবে। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আবুল বাশার স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাহেব। আমি তাহলে আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি শুরু করতে পারি না? জি স্যার। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ধন্যবাদ সবাইকে। আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে আপনারা আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, বাংলাদেশ এই এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং এবং বাংলাদেশের গ্রেডিং, যেটা ইউনিভার্সিটি গ্রেডিং, এবং সার্বজনীনভাবে বাংলাদেশে প্রাচ্যের যে অক্সফোর্ড আমরা বলতাম, সেখানে আসলে এখনো কার সাথে তুলনা করবো সেই সুযোগটা বলার মতো আর আমার কাছে নাই, ভাষা নাই আর কি। যদিও আমরা অনেক শিক্ষক, অনেক রিসার্চার বিভিন্ন দেশ থেকে রিসার্চ করে আসার পরেও আমাদের এই দেশটাকে কেন এগিয়ে নিয়ে যেতে পারছি না আর কি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের দায় আছে, আমাদেরও আগ্রহের দায় দায় থাকবে, এটা বাস্তবতা। তারপরও যদি এই মানে ওপেন গ্লোবাল ইউনিভার্সের মধ্যে এখন আমরা আমাদেরকে প্রস্ফুটিত করতে না পারি, তো ভবিষ্যতে হয়তো আমাদের দেশ কিছুটা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও এডুকেশনের ক্ষেত্রে আমাদের অবদান খুব কম থাকবে। তো আজকে 3 days লং ট্রেনিং প্রোগ্রাম অন বেসিক রিসার্চ ট্রেনিং, এমফাসাইজ অন কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন অ্যান্ড পাবলিকেশনস। এইখানের প্রথমে আমি 2টা সেশনে ভাগ করব। 1 ঘন্টা টাইম বা 1 ঘন্টা কিছু বেশি সময় লাগতে পারে, 1 ঘন্টার সামান্য বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে একটা প্রেজেন্টেশন আমি দেব, এরপরে প্র্যাকটিস দেখাবো যে অনলাইনে আসলে কিভাবে কম্পিউটারের মাধ্যমে আমরা একটা ড্রাগকে সেফ ড্রাগ হিসেবে প্রস্তুত করতে পারি, সেটার থেকে এই কিভাবে ডিজাইন করতে পারি, সেই ড্রাগগুলো মানুষের বডির জন্য উপকারী হবে কি হবে না, তার মধ্যে কোনো টক্সিসিটি, সাইড ইফেক্টস, তারপরে মিউটাজেনিসিটি, কার্সিনোজেনিসিটি, বিভিন্ন প্রকারের ঔষধের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করে কিভাবে ড্রাগ অফ চয়েস গুলোকে তৈরি করা হয়। এবং এই ড্রাগ অফ চয়েস সেটা হচ্ছে আমরা সাধারণত মনোফার্মেসি বলি, অর্থাৎ একটা রোগীর যে রোগটা আছে, রোগের জন্য একটা ওষুধের জন্য যথেষ্ট হয়। কারণ যখনই 2টা বা 3টা দিয়ে দেওয়া হয়, তখনই আমরা জানি যে মানুষের বডিতে ওই ওষুধগুলা বিষক্রিয়া তৈরি করে এবং ওই ওষুধের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই একটা যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করছেন মানব জীবনের, বলা যেতে পারে এটা এমনই গুরুত্বপূর্ণ যেটা হাজার হাজার বছর পরেও যদি আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে ওষুধ তৈরি করতে যেতাম, তাহলে হয়তো মানব সভ্যতায় হুমকির মুখে পড়তো। যেমন কোভিড-19 সময় আমরা দেখেছি, মাত্র অল্প কিছুদিনের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। ভার্চুয়াল স্ক্রিনিং থেকে এই কম্পিউটার অ্যাসিস্টেড ড্রাগ ডিজাইনের পদ্ধতির মাধ্যমে ভার্চুয়াল স্ক্রিনিং করে দেওয়া যায়, ওখানে কম্বিনেটোরিয়াল একটা সিনথেসিস প্রসেস ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই কোভিড মোকাবেলা করতে পারছি। তো যদি এটা হাতে কলমে প্র্যাকটিক্যালি আমরা ল্যাবে করতে যাই, দেখা যায় প্রায় 15 বছর 25 বছর এরকম সময় লেগে যাচ্ছে।
তো এই যে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন, এটা একটা বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা এই ভার্চুয়াল স্ক্রিনিং এর মাধ্যমে হাজার হাজার ড্রাগ একত্রিত করে এর মধ্যে থেকে মানে বিভিন্ন প্রকার গ্রুপ চেঞ্জ করে অ্যাড এডিশন ডিলিশন এই সমস্ত কিছু করে স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপের মাধ্যমে আমরা এই ড্রাগ অফ চয়েসটাকে নিয়ে আসি। কিভাবে এই জিনিসটা হয়, তো সেটার জন্য মূলত যেহেতু ড্রাগ রিলেটেড বিষয়, ড্রাগ ইজ এ কেমিক্যাল, সেই কেমিক্যাল হওয়ার কারণে আমরা কেমিস্ট্রি বিয়ন্ড থেকে আমরা শুরু করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চিত্র দেওয়া আছে যে বিভিন্ন প্রকার জাল দিয়ে আটকানো। এখানে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই জিনিস এতটুকু চিত্র যদি প্র্যাকটিক্যালি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব থাকবে না। বলতে পারবেন এই একজন বাম পাশের চিত্রটাকে কি বোঝানো হচ্ছে? ক্যান ইউনিয়ন প্লিজ, হোয়াট ইজ দিস? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে পানি। পানি। গুড, ভেরি গুড। এটা হচ্ছে পানি। এই পানির অপর নাম আমরা জীবন বলে থাকি আর কি। কে বলেছে এটা বলতে পারবেন কেউ? পানির অপর নাম জীবন কে বলেছে প্লিজ? মানে আমরা জাস্ট কোশ্চেন অ্যান্সার কিন্তু মাঝামাঝি চলবে ভিতরে, বলেন। স্যার এটাতে স্যার বায়োলজিক্যাল প্রুভেন স্যার, একটা মানে মানবদের প্রায় 70% পানি। আচ্ছা, এটা তো হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটার যিনি বলেছেন তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা। উনি কোরআন শরীফের মধ্যে বলেছেন যে পানির অপর নাম জীবন। ইন্না আনজালনা ইমা, ইমা মানে পানি, এখানে সামাওয়াতি ইলাল আরদ ও আখরাজা বিহি, বলছে আমি জীবন বর্ষণ করি জমিনের মধ্যে আর মৃত বীজ থেকে সজীব গাছপালা তৈরি করি। তো ওই আয়াতের মধ্যেই মহান সৃষ্টিকর্তার কথা বলছেন যে পানির অপর নাম জীবন। আসলে তাই, আমাদের জন্য যেমন জীবন, উদ্ভিদের জন্য জীবন, জীবাণুদের জন্য জীবন, সবার জন্য জীবন। তো আমরা জীবন্ত কেমিস্ট্রি আমাদেরকে এই পানির মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে এই কম্পাউন্ড যেটা দেওয়া আছে, আমি যে জাল, তারপর এখানে একটা বেনজিন নামে একটা কম্পাউন্ড আছে, এই জিনিসগুলা দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এই ডিজাইন করে এইরকম করা হয়েছে। তো এইখানে একটা দেখেন জীবাণুর একটা চিত্র দেওয়া আছে, ভিতরে ডিএনএ আরএনএ অনেক কিছু আছে। চারপাশে যে ফাঁকা জায়গাগুলো এবং নীল জায়গাগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে পানি, অর্থাৎ সেলের ভিতরে যে পানি। আপনারা কেউ একজন বলছিলেন 70%-এর উপরে 75% পানি থাকে। হ্যাঁ, তো এই জায়গায় এক চিত্রটা দেওয়া হয়েছে, সেটা যেটা পানি সবসময় আন্দোলিত হয়, মানে পানি যদি স্থির হয়ে যায় তো সে পানিটা পচে যায়, নষ্ট হয়ে যায়। তো ওই যদি পানির ভিতরে চলমান না থাকে, কারেন্ট ফ্লো না থাকে, অর্থাৎ স্রোত না থাকে, তো ওই পানিটা আসলে পানির দ্বারা কোনো উপকার হয় না। এই জন্য পানির পাশে একটা আমি চিত্র দিচ্ছি, যুদ্ধের মতো একটা চিত্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে সুনামি। আসলে এটা সুনামি, যুদ্ধের একটা চিত্র। কেন? এটা দ্বারা বলছে ওই রিভোল্ট, আমরা আসলে পরিবর্তন ঘটাইতে চাই। এই পানি দিয়েই পৃথিবী জীবনের মধ্যে পরিবর্তন আসছে। তো এই এই পানি হচ্ছে একটা কেমিক্যাল, দিস ইজ অলসো কেমিক্যাল। দুইটা বলছে অ্যাটম নিয়ে তৈরি, সেটা হচ্ছে কার্বন। বলছেন যে এখানে যে ছবিটা দিচ্ছেন ওই রিভোল্ট, মানে আমরা আমাদের এই পরিবর্তন আনতে চাই। এই যে পরিবর্তন আনতে চাওয়া, দিস ইজ মানে আমাদের কেমিস্ট্রি ভাষায় বলি দিস ইজ কল্ড রিসার্চ। সার্চ যেটা চিন্তা করা, এটাকে আবার যেটা আমরা কি অনেক সময় রি বলি, যেটা সেটা হচ্ছে যে পুনরাবৃত্তি করা, অর্থাৎ আমাদের ব্রেন স্টর্মিং কে আমরা পরিকল্পনা বলি। সেই পরিকল্পনাটা একটা মানে রিসার্চ থেকে তৈরি হয়, আর এই পরিকল্পনার ফলাফল হচ্ছে নলেজ। এই জন্য একজন বিজ্ঞানী, উনি ব্লুমস নাম ওনার, ট্যাক্সোনমি, উনি বলেছেন নলেজ ইজ দ্য থিংস অ্যান্ড থটস অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য ওয়ার্ডস। শব্দ, বাক্য, এগুলোর চিন্তার এই যে চিন্তা মনন, এটার বহিঃপ্রকাশ যেটা, সেটা হচ্ছে জ্ঞান। আর এটা রিজার্ভড হয়ে যায়, প্রিজার্ভড হয় যেটা পদ্ধতিতে, সেটা হচ্ছে তোমার বই, খাতা, লিখনি, অডিও, ভিজুয়াল। এখন তো ডিজিটালাইজেশন চলে আসছে, অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে আমরা এটাকে প্রিজার্ভ করতে পারি। এটা যদি মানব কল্যাণে সুন্দর কোনো অবদান রাখে, তা সেটাকে রিসার্চের ফলাফল হিসেবে আমরা বলি এটা সায়েন্টিফিক রিসার্চ, যে কোনো প্রকার সায়েন্টিফিক রিসার্চ বা আবিষ্কার। আর যদি এটা মানব কল্যাণের বিপরীত দিকে চলে যায়, ধ্বংসাত্মক কোনো কিছু হয়, সেটাকেও রিসার্চ বলা হয়, সেটাও একটা নেগেটিভ রিসার্চ আর কি। এখানে একটা লেখা আছে, একটা শব্দ ফর থট, ইটস এ বার্ড অফ স্পেস।
that it can case of the words may indeed unfold its wings but cannot fly. বলছে খাঁচায় বদ্ধ কোনো কিছু যদি কে আটকায় রাখা হয় তো তার পাখা থাকা সত্ত্বেও কিন্তু সে আর উঠতে পারে না। ঠিক আমরা যদি আমাদের এটা দেখেন 1883 সালে এই বিজ্ঞানী এটা বলেছেন যে আমরাও যদি আমাদের চিন্তা জগৎকে এই মানে নির্দিষ্ট গণ্ডির ভিতরে আমরা রেখে দেই তো সেখানেও আপনার আমরা কিন্তু এই মানে রিসার্চের ক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারবো না, উই ক্যান নট ফ্লাই। এখানে আর একটা ছবি আপনারা দেখছেন নিচের দিকে, ইজিপশিয়ানদের সময় 1351 সালের এত বিসিতে বিফোর দা খ্রিস্টানটি যে হিসাবগুলো সেটার মধ্যে যখন আসছে সেই জায়গার মধ্যে বলছে when the whole infinity is taken from the whole is still will remain। যে কোনো একটা গহ্বরের ভিতরে গর্তের ভিতরে কোন একটা কিছু যদি কেউ অবদান রেখে যায় তো প্রাগ ঐতিহাসিক কাল থেকেও পরবর্তীতে তার ওই এই অঙ্কনকৃত ছাপ রাখা যে অবদানটা সেটাও কিন্তু পরবর্তীতে থেকে যায়, রিমেইন, কখন নষ্ট হয় না। সেজন্য রিসার্চের ফলাফল বা জ্ঞানের ফলাফল কখনোই ধ্বংস হয় না। ডু নট, একটা শব্দ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে কথার সাথে আমাদের বাস্তবতার সাথে কিছু মিল আছে। দেখেন এখানে আমি বাংলা কিছুটা অনুবাদ করে রেখেছি যে কাফেররা কি দেখে না যে আকাশ মণ্ডলে পৃথিবী একত্রিত ছিল সৃষ্টির একক হিসাবে, তারপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। আমরা সকল জীবন্ত জিনিস এই যে জায়গা থেকে আমরা বলেছিলাম যে পানির অপর নাম জীবন, আমরা সকল জীবন্ত জিনিস পানি থেকে সৃষ্টি করেছি, তবু কি তারা বিশ্বাস করে না? মানে এখানে যদি আমি সায়েন্টিফিক ভাষায় ব্যবহার করি যে আমি সমস্ত জিনিসপত্র কেমিস্ট্রি থেকে সৃষ্টি করেছি, তবু কি তারা বিশ্বাস করবে না? কারণ পানি কেমিস্ট্রির একটা উপাদান, সেই জিনিসটা এখানে আমি উল্লেখ করেছি। যদি এটা কেউ বন্ধ করে দেয়, পানি যদি কোনো জায়গায় বন্ধ হয়ে সাগরের আশপাশে, তো দেখবে যে মানুষগুলো দেখেন একটা মানুষ মানে পানির অভাবে মারা গেছে এবং তাকে আশপাশে যারা আছে যে সব কীট পতঙ্গের মতো মানুষ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। লোকালাইজেশন ডিলোকালাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, এটার গুরুত্বপূর্ণ একটা বলছে লোকালাইজ যখন হয়ে যায় কোনো পৃথিবীর কোনো কিছুকে আমরা লোকালাইজড করে দেই, তো ওই লোকালাইজেশনের কারণে নির্দিষ্ট জায়গায় আস্তে 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 মানে বিস্তার না হওয়ার কারণে ওই জনপদটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। আবার যদি আমি ডিলোকালাইজ করি কেমিস্ট্রি দিয়ে, যে এটা হচ্ছে লোকালাইজড একটা চিত্র, চারপাশে আপনারা দেখছেন এগুলাকে আমরা যে ইলেকট্রনের ডেনসিটি বলি, এই যে চারপাশে যেগুলো আছে দেখাবো আমরা কিভাবে করা হয় এগুলা। তো ডিলোকালাইজেশন যখন করবো, মোবিলাইজেশন যখন করবো, তাহলে দেখবেন যে আস্তে আস্তে দেশ বড় হচ্ছে, জায়গা বাড়ছে, আর মানুষের চিন্তা জগতের যে কি বলে ডাইভার্সনটা সেটাও বেড়ে যাবে আর কি। সেই জিনিসটা এটা বোঝানো হয়েছে যে লোকালাইজড এন্ড ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন ইন পলিটিক্স, উপরের ছবিতে যিনি আছেন লোকালাইজ গভর্নমেন্ট, মানে তার এক কথাই তার চিন্তায় সবার চিন্তা, এটা যদি হয় তখন আর রিসার্চ থাকে না, তখন ওই যে লোকালাইজ গভর্নমেন্ট সেটা ধ্বংস হয়ে যায় আর কি। আর নিচে দেখেন একটা ছবি দিচ্ছে ডিলোকালাইজ গভর্নমেন্ট, মানে বহু মানুষের চিন্তার ফসল যেটা সেটা সাস্টেনেবিলিটি নিয়ে আসে। আর উপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে লোকালাইজ, সে আসে নিজের চিন্তায় সবাই চলবে, অর্থাৎ দেয়ার ইজ নো ব্রেন স্টর্মিং, দেয়ার ইজ নো ডিলোকালাইজেশন। যদি কোনো এক ব্যক্তির কমান্ডেই সব চলে তো সেক্ষেত্রে মানুষের মানে চিন্তা প্রকাশ মত প্রকাশের যদি ক্ষমতায় না থাকে তো তার ফলাফল কখনো রিসার্চ হতে পারে না। ডিলোকালাইজেশন সুপার পাওয়ার, আমরা এখানে কিছু শব্দ উল্লেখ করছি, কেন করছি? গ্রিক সভ্যতা যেটা ছিল তারা যখন কি করছে মুভ করছে, এই যে পানি যদি মুভ করে আমরা পরিষ্কার থাকি, মানুষের চিন্তা যদি সুনির্দিষ্ট একটা জিনিসের উপর না রেখে ছড়ায় যায়, ডাইভার্সনটা হয়, তো তখন আমার আস্তে 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 ওই সাম্রাজ্যগুলো পরিবর্তিত হয়। পাওয়ার যেটা প্রথম দিকে গ্রিক যারা ছিল তাদের মধ্যে পাওয়ারটা কনসেন্ট্রেশন, এরপর রোমানদের মধ্যে আসে, এবার আরবদের মধ্যে, মঙ্গোলিয়ান, ব্রিটিশিয়ান, এরপরে এখন দেখেন আমরা এখানে চিত্র যেটা দিয়েছি, ভবিষ্যতে হয়তো বা আপনারা চিত্র দেখে বুঝতে পারবেন কিনা জানি না, হু নেক্সট, মেবি চায়না, তারা অনেক চিন্তাশীল, বিভিন্ন জিনিসপত্র মানে আবিষ্কার করার ক্ষেত্রে তাদের ব্রেন স্মার্ট স্টর্মিংটা অনেক বড়। মানে হু নেক্সট যদি আমি বলি বাংলাদেশ, ইজ ইট পসিবল অর নট? যদি আমাদের মাইন্ড সেটআপকে আমরা বলি যে না আমরা রিসার্চ ইনোভেশনের দিকে আগাবো, ছোট্ট দেশ হয়েও সে সারা বিশ্বকে শাসন করতে পারবে, এই জন্য রিসার্চের কোনো বিকল্প নাই। কেমিস্ট্রি মেক ইউ মোর স্টেবল, মানে আমি যদি কেমিস্ট্রিকে ধরে নেই যে এই কি হবে, কেমিস্ট্রি মেক্স ইউ মোর স্টেবল আমাদেরকে করে,
এই জায়গায় দেখেন আমি কয়েকটা এখানে এই যে চিত্রগুলো ব্যাখ্যাটা পরে করবো। এখানে তুমি বলো শক্তিশালী হও, তুমি বলো শক্তিশালী হও পাহাড়ের চূড়ায়, আমি দেখি সবকিছু স্থিতিশীলতা পাই খাদের তলায়। পাহাড়ের উপরে যদি কেউ দেখে, পাহাড়ের চূড়ায় যায়, সে কি নিচে কি দেখে? আসলে সব খাদের তলায় নিচে। একসাথে দাঁড়াও কিন্তু খুব কাছাকাছি নয়, কারণ মন্দিরের স্তম্ভগুলি আলাদাভাবে দাঁড়িয়ে আছে এবং ওক গাছ এবং সাইপ্রেস একে অপরের ছায়ে জন্মায় না। এটা একজন বিজ্ঞানী সে বলেছে, এন্ড স্ট্যান্ড টুগেদার ইউ গেট টু নেয়ার টুগেদার। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে কোনো এক জায়গায় যদি তুমি কনসেন্ট্রেটেড হয়ে যাও, তো এক পাথরের নিচে বা এক পিলারের কাছে এসে যাও, তো তোমার ওইখানে দ্বারা কি হবে, ওই আশেপাশের যে অন্যান্য জায়গা ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে কেউ উপকৃত হবে না। অর্থাৎ ওই পিলারের মধ্যে দাঁড়াই তুমি যেটা সরাইলে অতটুকু স্থির। বাকি তুমি যদি পাহাড়ের উপর মনে করো যেটা আমি সব হয়ে গেলাম, পাহাড়ের চূড়ায় দিয়ে সবাইকে পায়ের নিচে খাদের তলায় বসে আছে এরকম মনে করো, তো তোমার তোমার চিন্তা জিগর বা আমার চিন্তা জগৎটা হচ্ছে ইনক্লুসিভ। এই জন্য আমাদেরকে এক্সক্লুসিভ করতে হবে। হেনরি ইয়ারিং নামে একজন বিজ্ঞানী 1901 থেকে 1981 সাল পর্যন্ত উনি বেঁচেছেন। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ট্রানজিশন স্টেট ইন কেমিস্ট্রি অ্যান্ড লাইফ, একটি আণবিক বিক্রিয়া এক ভারসাম্য অবস্থা থেকে অন্য ভারসাম্য অবস্থায় যদি যায়, আমি বাংলা করেছি, সকল সম্ভাব্য মধ্যবর্তী পথের মাধ্যমে। এই যে এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়ার জিনিস, এটা হচ্ছে একটা রিয়াজেন্ট, এটা একটা প্রোডাক্ট, এ হচ্ছে রিয়াজেন্ট। আমি যদি এটাকে লিগ্যান্ড বলি বা ড্রাগ বলি, এটা কনভার্ট হয়ে একটা ড্রাগে পরিণত হয়েছে। এই যে এখান থেকে যে হলো একটা থেকে আরেকটা, যে এ আর বি মিলে এই যে এ বি হয়েছে, কি বলছে এটা? সকল সম্ভাব্য মধ্যবর্তী পথের মাধ্যমে, যে 1 2 3 তিনটা পথ আমি দেখিয়েছি এখানে, অনেক পথে এই জিনিসটা কম্পাউন্ডটা তৈরি করা সম্ভব। তো সেই কিন্তু শক্তির জন্য সবচেয়ে সাশ্রয়ী পথটি তত বেশি ভ্রমণ করতে হবে যত বেশি ঘন ঘন। মানে যত বেশি আমি ওই পথগুলাকে আবিষ্কার করব, ঘন ঘন করব, ততক্ষণ দেখা যাবে যে কি শক্তির জন্য সবচেয়ে সাশ্রয়ী একটা পথ বের হয়ে আসবে। অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে থিং থটস মনন এইগুলো যদি আমি ঠিক করে নেই যে না আমি এটাকে বের করব, তাহলে যত মানুষ যত বেশি চিন্তা হবে তত দ্রুত একটা প্রোডাক্ট পৃথিবীতে চলে আসবে। সেটাই আমার ইংরেজি, এখানে ইংলিশ চলে আসছে। কেমিস্ট্রি সেন্ট্রাল সায়েন্স, হাজার হাজার কি যে কেমিস্ট্রির মধ্যে কি আছে সেই অংশটা আমরা দেখাচ্ছি। দেখেন এখানে স্ট্রাকচারাল সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স, এনার্জি সায়েন্স, ডাইনামিক্স, মলিকুলার মডেলিং, ফাংশনাল ওভার ডিএফটি ক্যালকুলেশন, ডেন্সিটি ফাংশনাল থিওরি, সিনথেসিস মলিকুল, অ্যাপ্লিকেশনস, কাইনেটিক্স, পাথওয়েতে যে ড্রাগের মধ্যে কিভাবে কাজ করবে, স্পেকট্রোমেট্রি, হাজার হাজার কেমিস্ট্রির ভার্সন রয়েছে এখানে। এটা হজবড়ার মতো দেখাচ্ছে, মনে হচ্ছে এটা ব্রেনের একটা নিউরনের মতো অনেক কিছু রয়ে গেছে। আসলেই তাই, হাজার হাজার দিক এখানে আছে, যে যে দিকে রিসার্চে আগাইতে চায়। এখানে বায়োলজি, কেমিক্যাল বায়োলজি, অপটিক্যাল ইমেজিং যেটা কেমিস্ট্রি। নিচের একটা চিত্রের মধ্যে দেখছে কেমিস্ট্রি ফর কম্পিউটিং, মানে কেমিস্ট্রি দিয়ে আসলে কি করতে পারি আমরা, যেমন সোলার সেল আর প্রোটিওমিক্স। এই জায়গায় দেখেন এটা আমি আমি চিন্তা করতেছি, আমি চিন্তা করার পরে এখানে একটা ডিভাইস চলে এসেছে, পুরাতন একটা ডিভাইস আমি ভাঙলাম, ভেঙে ফেলাচ্ছি, ভেঙে ফেলানোর পরে আর একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, সেটা সোলার সেল। এই যে অনেকগুলো B1 B2 B3 এরকম করে দিকে যে গিয়েছে, ভাঙ্গন গুলো আপনারা দেখতেছেন। এই জিনিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে 1 2 3 বিভিন্ন স্টেপে আমি ভাঙতেছি, ভাঙতে 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 এমন কিছু গড়ে ওঠে যেটা অবিশ্বাস্য। মানে প্রত্যেক মানুষের একটা একটা চিন্তার দ্বারা অনেক চিন্তা একত্রিত যখন হয়, হওয়ার পরে যে এই যে সার্চ করলো, অনেক মানুষ সার্চ করার পরে একটা ফলাফল যে আসলো, সেই ফলাফলটা অনেক বড় উপকারী। সেটা কম্পিউটিং করার একটা পদ্ধতি, সেটা একটা চিত্র আমি এখানে দেখিয়েছি আর কি। পাস্ট অ্যান্ড ফিউচার, পার্টিকেল অ্যান্ড ওয়েভ। এভরিথিং ইন দ্য ফিউচার ইজ এ ওয়েভ, এভরিথিং ইন দ্য পাস্ট ইজ এ পার্টিকেল। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ভবিষ্যতে সবকিছু একটি তরঙ্গ, অতীতের সবকিছু একটি কণা। একজন বিজ্ঞানী উইলিয়াম লোরিং বলে গেছেন এই কথাটা। উনি এটা এই এই কথার কারণে এবং তার কাজের কারণে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সে। যে যার এই 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 বিজ্ঞানী, ওনার কথা হচ্ছে এভরিথিং ইন দ্য ফিউচার ইজ এ ওয়েভ। মানে আপনি দেখবেন যে ওয়েভ যেটা যেটা তরঙ্গ যেটা, সেটা কখনো স্থির থাকে না। আর পার্টিকেল সবসময় যে জায়গায় পড়ে আছে ওইখানে থেকে যায়। ভবিষ্যৎ সবকিছু একটি তরঙ্গ, মানে এটা যদি আমি আমার রিসার্চের চিন্তার মধ্যে নিয়ে আসি, এটা তরঙ্গ হবে। অতীতের সবকিছু এটা কণা, কিন্তু যে কণাটা রেখে গেছে ওটাকে যদি আমি চিন্তার মধ্যে নিয়ে আসি, সেটাও কিন্তু আবার ওয়েভ হয়ে যায়। যেমন ইলেকট্রন, ইটসেলফ ইজ এ ওয়েভ অ্যান্ড পার্টিকেল। কোয়ান্টাম কনফ্লিক্টস, হাইজেনবার্গ এবং শ্রোডিঞ্জার, যারা আপনারা জানেন যে দুইজন বিজ্ঞানী, ওনারা মিলে
কিছু থিওরি আবিষ্কার করছেন, যে থিওরি গুলা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ বিভিন্ন জায়গায় আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এবং কম্পিউটার অ্যাসিস্টেড ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে এই দুইজন বিজ্ঞানীর ওই আবিষ্কৃত যে ইকুয়েশন সেটাকে আমরা ব্যবহার করি মলিকুলার যে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে। এই সেই সূত্র শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা বলি। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা মূলত অনেক কিছু ক্যালকুলেশন করি মলিকুলার লেভেলে। যেমন ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কোন লেভেলে আছে, কোন দিকে মুভ করছে, ইলেকট্রনের মাস আছে, সেই মাস এম ই দ্বারা মাস বোঝানো হয়েছে। এরকম ইলেকট্রনের কাইনেটিক ফোর্স আছে, নিউক্লিয়াস আছে, বিভিন্ন প্রকারের এলিমেন্টস এই সূত্রের মধ্যে দেওয়ার পরে একটা মলিকুলার লেভেলের ক্যালকুলেশন আমরা করতে পারি, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এরপর হচ্ছে আপনার কম্পিটিশন স্মল অ্যান্ড বিগ মলিকুল, কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে আমরা এটা বের করতে পারি, যেটাকে ওয়েভ ফাংশন অ্যান্ড ডেনসিটি ফাংশনাল থিওরি আমরা বলছি। যে সেই ব্যবহার করে আমরা এই চিত্রগুলো অঙ্কন করতে পারবো এবং সেটার দ্বারা ড্রাগ আবিষ্কার করা হয়। এই যে আপনারটা দেখছেন, দিস ইজ এ ইন্ডোল, ইন্ডোল থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এইখান থেকে কুইনোলোল গ্রুপ যুক্ত হয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেখাবে। এই যে চিত্রগুলা, এটাকে বলা হয় আপনার স্মল ওয়েভ ফাংশন বা ডেনসিটি ফাংশনাল থিওরির মাধ্যমে। এই আমরা ডেনসিটি ফাংশন থিওরি বলতে ওই যে হাইজেনবার্গের যে ল আছে, শ্রোডিঞ্জার ল, এই দুইগুলো কম্বিনেশন করে কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে সাধারণত এই কম্পাউন্ড গুলাকে কম্পিউটেশনাল কেমিস্ট্রি হিসেবে ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা কি কি করতে পারি, স্ট্রাকচার, এই কম্পাউন্ডের ভিতর থেকে কি এই ডেনসিটি ফাংশনাল থিওরির মধ্যে কি করতে পারি, স্ট্রাকচার, আইআর, রমন, ভিসিডি, সিডি, এনএমআর, ইউভি, মলিকুলার অরবিটাল, চার্জ, ট্রানজিশন স্টেট, সবগুলো আমরা এই ডেনসিটি ফাংশনাল থিওরির মাধ্যমে বের করতে পারবো। আর যে সফটওয়্যারতে বের করা হয় সেটা হচ্ছে গসিয়ান ভিউ সফটওয়্যার, যেটা আমরা আবার হাতে কলমে হয়তো কালকে আপনারা দেখতে পারবেন এটা। এরপর মলিকুলার মেকানিক্স, টোটাল এনার্জি যে চেঞ্জ গুলো হয় এটাকে মেকানিক্স বলা হয়, যে টোটাল এনার্জি চেঞ্জ গুলো কিভাবে হয়। আমরা কি যদি কোনো একটা কম্পাউন্ডকে অসিলেশন অর্থাৎ তার মধ্যে কোনো আমি কি একটু ইন্টারফেয়ার করতে পারি? জি জি বাসা স্যার, আপনি একটু কাইন্ডলি বলবেন, একটু আগে যে ফাংশন দুটো বললেন একটু যদি ব্যাখ্যার দিকে যাইতেন আমার মনে হয় একটু বেটার হতো। আচ্ছা, আমি একটু যখন আমি সফটওয়্যারের মধ্যে দিব তখন ডিটেলস ব্যাখ্যাটা করে দেবো ইনশাআল্লাহ। আগামীকাল আপনি জয়েন করবেন, ওই জায়গায় ডেনসিটি ফাংশনাল থিওরির একটা আলাদা ক্লাসই রয়েছে, ফুল ক্লাস একটা সেশন আছে। থ্যাংক ইউ, ওইখানে আমরা ব্যাখ্যাটা করে দেবো। তো এই যে এখানে কাইনেটিক্স আমরা যেটা বলেছিলাম, যে কম্পাউন্ড গুলোর মধ্যে যে কোনো প্রকার আমরা যখন অসিলেশন হয়, যে কোনো কারণে এটা হতে পারে, তো তার মধ্যে বিভিন্ন প্রকারের কাইনেটিক্স ফোর্স তৈরি হয়। তো টোটাল কতটুকু ফোর্স আমি ব্যবহার করবো সেটা বিভিন্ন থিওরি বিজ্ঞানীরা বের করছেন। তার মধ্যে এই যে থিওরি গুলোকে ভ্যারিয়াস ফোর্স ফিল্ড বলা হয়। আমরা ইউএফএফ এর নাম শুনছি, যে আমরা দেখবো যে ইউএফএফ কি, কিভাবে মলিকুলার ডকিং এর ক্ষেত্রে কাজ করে। এটা হচ্ছে যে ইউনিভার্সাল ফোর্স ফিল্ড, এমবার, রিং, তারপরে চার্ম, এই যে শব্দগুলা, এগুলো হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে, যেটার মাধ্যমে এই কম্পাউন্ডে যে বন্ড স্ট্রেংথ তাদের সব ক্যালকুলেশন করে সে আমাকে একটা অ্যাঙ্গেল, একটা বন্ড লেন্থ সব বের করে দিতে পারবে। আমরা প্র্যাকটিক্যালি যখন একটা দেখলে পর আপনাদের বুঝতে পারবেন যে আসলে কত গুরুত্বপূর্ণ এটা বিষয়টা। এখানে একটা দেখেন প্রোটিন দেওয়া আছে, মাঝখানে একটা ড্রাগ, এই ড্রাগের ভিতরে যে প্রোটিন বাইন্ড করা আছে, ড্রাগ প্রোটিন কমপ্লেক্স এটা বলা হয়। এটা কম্পিউটারের মাধ্যমে বের করা হয়েছে, যে এই যে কতটুকু এনার্জি ছেড়ে দিয়ে অথবা কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সে বাইন্ডিং করলো, এবং বাইন্ডিং এর সাথে কোন কোন প্রোটিন জড়িত, কোন কোন ফাংশনাল গ্রুপ আছে, সেটা আমরা বের করতে পারবো আমাদের এই কম্পিউটেশনাল কেমিস্ট্রির মাধ্যমে। এটা হচ্ছে কার্বন ন্যানোটিউব, সিএনটি নিচে দেখা আছে, যে কার্বন ন্যানোটিউব, এটাও কম্পিউটেশনাল ডিজাইনের মাধ্যমে করা হয়। আবার আমরা দেখেন এখানে গ্লাস ন্যানো সিলিকন টিউবের মাধ্যমে আমরা করেছি, এটা ডিএনএ আরএনএ, এগুলোর মাঝখানে যে যখন আমাদের বডির ভিতরে আসে যে তার বাইন্ডিং স্ট্রেংথ কতটুকু হবে, বিশেষ করে যখন কোনো কম্পাউন্ড বাইরের থেকে দিব, নিউক্লিয়াস এর ভিতরে যে প্রোটিন গুলো থাকে তাদেরকে বাইন্ড করবে, নিউক্লিয়ার মেকানিজম আছে, সেই মেকানিজমের মধ্যে কিভাবে কাজ করবে সেটা আমরা একেবারে মলিকুলার লেভেলে যে ক্যালকুলেশনটা করতে পারবো। এরপর হচ্ছে হাইব্রিড কোয়ান্টাম মেকানিক্স মেথড, অনেকগুলো মেথডকে একসাথে করে একটা মলিকুলার মেকানিক্স ডিজাইন করা হয়, সফটওয়্যারের মাধ্যমে এটা করা হয়। সেই সফটওয়্যারটা ইউজ করে আমরা যে ধরনের হাইব্রিড মেথড ব্যবহার করেও আমরা ড্রাগ বা মলিকুলকে চিনতে পারবো। কিছু কিছু অ্যাপ্লিকেশন আমি যদি বলি কম্পিউটেশনাল কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনের মধ্যে, ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে বলছি আমরা বিভিন্ন ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে যখন আমি করতেছি, দেখেন
তখন এই যে কার্ভ চেঞ্জ হচ্ছে, মুভ হচ্ছে, হ্যাঁ এই যে এটা মুভ হচ্ছে, মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করছি, কোনো গ্রুপ চেঞ্জ করছি, করার কারণে তার এনার্জি লেভেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অরবিটাল গুলো চেঞ্জ হচ্ছে, কোথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি কোথায় কম, সব এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে। আবার এখানে যে গসিয়ান ভিউ সফটওয়্যার আমি যখন দিচ্ছি, এটা দিয়ে ড্রাগ যেটা আছে বা লিগ্যান্ড যেটা আছে, যেটা আমি ডিজাইন করব, সেটাকে আমরা এইভাবে চিত্র আকারে দেখাতে, যে কোথায় কোন মলিকুল আছে, কতটুকু চেঞ্জ হলো, কোন অ্যাটম কোথায় আছে, তাদের বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল কত, সেগুলো এই চিত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে প্রোটিন ড্রাগ কমপ্লেক্স এর মাধ্যমে আমরা বের করতে পারে। এটা হচ্ছে অ্যানিমেশন করে একটা ডিস্টেন্সটা তৈরি করা যায়, বের করা যায়। আওয়ার কমন ফিউচার সাস্টেইনেবল, যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানের চাহিদা পূরণ করে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বুঝছে, ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে কি হবে না হবে বর্তমান চাহিদা পূরণ করে। এটা কি সাস্টেইনেবিলিটি? মাঝখানে ডট ডট দেওয়া আছে, আপনারা বলবেন যে ঠিক কিনা। আমি কোশ্চেন আকারে রেখে দিলাম, ডট ডট মানে অনেক কিছু সামনে আসা। গ্রিগর পোটার উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কেমিস্ট্রিতে 1967 সালে। উনি হারেনচিনসান্স এনার্জিতে একটা নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি একটা কথা বলেছেন, সে কথাটার অর্থ এটা, আমার কোনো সন্দেহ নাই যে আমরা সূর্যের শক্তি কাজে লাগাতে সফল হব। যদি সূর্যগ্রহণ যুদ্ধের অস্ত্র হতো, তাহলে আমাদের শত শত বছর আগেই সৌরশক্তি থাকতো, মানে আমরা কাজে লাগাইতে পারি নাই সূর্যের আলোক, এখন পারছি, যার কারণে সূর্য শক্তি, এটা কথাটা অনেক আগে বলছেন উনি, 1967 সালে বলছেন, কিন্তু এখন এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এই যে বলে যাওয়া যেটা, থিঙ্কিং যেটা, থটস যেটা, এটাও কিন্তু এক প্রকার, আমি কি বলবো, এটা হচ্ছে রিসার্চ। সে বলে গেছে, সে চলে গেছে, কিন্তু তার এই জ্ঞানটাকে ব্যবহার করে আমরা কিন্তু আজকে সৌরশক্তি ব্যবহার করে কত বড় বড় আবিষ্কার আমরা করে ফেলেছি। সেই কথাটা দিয়ে দিয়েছে এখানে। এটা চিত্র আমি দেখাচ্ছি, ক্লাইমেট চেঞ্জ সিনারিও, মানে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ, অনেক হাজার হাজার রিসার্চার এই বিষয়গুলো কাজ করে। যার চিত্রগুলো দেখে আমি বলবো যে আমাদের রিসার্চের ফলাফল যেটা, সেটা যে সোলার সিস্টেমের মধ্যে এই যে লাইট আবিষ্কার করছে, এই লাইটের মাধ্যমে কিভাবে আমাদের বডির ভিতরে যে কম্পাউন্ডের উপস্থিতিতে ডিফিউশন হয়, এক স্তর থেকে আর স্তরকে ড্রাগ ট্রান্সফার হয়, আয়ন ডিফিউশন হয়, সেই জিনিসগুলো মানে এই কম্পিউটার কেমিস্ট্রির মাধ্যমে কিন্তু এটা বের করা যায়। এখানে হচ্ছে জ্ঞানের একটা দেখাইছে ধাপ দেখাইছি, যে আপনি যত চিন্তা করবেন আস্তে 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 আপনি উপরের দিকে উঠবেন। আগে ঘর বাড়ি কিরকম বানাইতেন, এখন কিভাবে বানাচ্ছেন, মানে চিন্তার জগৎ যে পরিবর্তন হয়, সাথে সাথে আমাদের রিসার্চের জগতেও যদি পরিবর্তন হয়, ভবিষ্যতে ভালো কিছু পাবো। মানি মেক্স দ্য ফিনান্সিয়াল ডিসিশন, টাকার কথা যদি আমরা আসি, মানে আসলে রিসার্চ, আপনি চিন্তা আছে আপনার, কিন্তু আপনার ইনোভেশনের ক্ষেত্রে আপনার টাকা নাই, তো সেটা কখনো আপনাকে আসলে ফ্লাই করতে সাহায্য করে না। চিন্তা আপনার মধ্যে থেকে যাবে, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছায় না। এই জন্য টাকারও প্রয়োজন আছে, কারণ আপনাকে একটা ডিসিশন নিতে হলে টাকার প্রয়োজন হবে। সেই ডিসিশন গভর্নমেন্ট পর্যায় থেকে নিতে হয়, কখনো কখনো ইন্ডিভিজুয়াল পর্যায় থেকে আমরা যখন নেওয়ার পর দেখবেন যে ওই জিনিস আস্তে আস্তে দুনিয়াতে, মানে যেমন এখানে দেখেন, আমি জাস্ট এটা এটা অনেক আগের এটা দেখাইছি, এটা মনোক্রিস্টালাইন সিলিকন, এটার জাস্ট এটাকে পিউরিফিকেশন করার জন্য বলছে ইউএস গভর্নমেন্ট এত ডলার ব্যয় করছে। এটা কত 2010 সালে তা করছে, হাজার হাজার কোটি ডলার ব্যয় করতেছে। কিন্তু আমাদের রিসার্চের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এবং আমরা যারা আছি প্রাইভেট অর্গানাইজেশন গুলো আমরা করতে পারি না, যার কারণে রিসার্চ আসলে আমরা বাংলাদেশ থেকে পিছিয়ে আছি। এটা সেটা ফটোসিনথেসিসের চিত্র দেওয়া হয়েছে, কম্পিটিশনাল কেমিস্ট্রির মাধ্যমে আমরা এই মানে ভ্যালু গুলো আমরা বের করে, চিত্রগুলো আমরা প্রডিউস করতে পারি। এটা ব্যাকটেরিয়াল ফটো সিস্টেম, এই যে এখানে কত সুন্দর করে চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে, কোনটা কার সাথে বাইন্ড করছে ডিটেলস, আমরা ওই কম্পিউটার কেমিস্ট্রির মাধ্যমে এই চিত্রগুলো বের করতে পারবো, এই ডিটেলস চিত্রগুলো আমরা তৈরি করতে পারবো কম্পিউটেশনের মাধ্যমে। এটা আর্টিফিশিয়াল জাস্ট এটা ফটোসিনথেসিস মেকানিজম ড্রয়িং। আপনি জানেন যে লিটারেচার রিভিউ এর মাধ্যমে আমরা এই ধরনের ড্রয়িং গুলো করতে পারি। আমাদের ছাত্ররাই ইনশাল্লাহ যে লাস্টের দিন আপনাদেরকে আমাদের যারা রিসার্চ টিমে আছে ছাত্র, তাদের আমি বলবো ড্রয়িং এ আপনাদের একজন এক নবীন ছাত্র মনে করেন, সেই এরকম একটা ডিজাইন করে সুন্দর একটা মেকানিজম ড্র করে আপনাদেরকে দেখাবে ডিটেলস। ডাইসিনথেসিস কম্পিউটারের মাধ্যমে করতে পারে, অর্গানিক সোলার সেল, এগুলো সব কেমিস্ট্রির ফলাফল। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা গসিয়ান ভিউ সফটওয়্যারের মাধ্যমে এনথালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি এগুলো তৈরি করতে বের করতে পারবো এই জায়গাগুলো থেকে। এই হোমোনোমো গ্যাপ যেটা, সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটাও আমরা এই গসিয়ান ভিউ সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। আচ্ছা, এই জায়গায় লাস্টে আছে অ্যান্টি স্লিপ সাইড, মানে এটা সিগময়েড, মানে
সিগমন্ড নামে একজন বিজ্ঞানী, উনি এই তথ্যগুলো দিচ্ছেন অ্যান্টি স্লিপ সাইট। আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, চিত্র থেকে আপনি এটা বুঝে নেবেন। এটা হচ্ছে ইগো, মানে কেন আমাদের হিউম্যান মাইন্ড গুলো আমাদেরকে ভালো মতো কাজ করতে দেয় না। ইগো দেখেন, যে ইগো প্রবলেম হলে পরে হচ্ছে যায় হাজার মানুষের চিন্তা কিন্তু মাথা কিন্তু একটা, সবাই নিচে বিক্ষুব্ধ। হ্যাঁ, তার চিন্তাতে চোখ একটা মুখ অনেকগুলা, কেউ দাঁত কিটপিট করছে, কেউ হাওয়া করতেছে। কেন? ইগোইস্টিক প্রবলেম। মানে রিসার্চের ক্ষেত্রেও দেয়ার ইজ নো প্লেস অফ ইগো, ইগোর কোনো সুযোগ নাই। আপনি যদি উন্মুক্ত হয়ে দেন আপনার আইডেন্টিটিকে যে আপনি রাখতে চান উড়ন্ত পাখির মতো, তো আপনার তখন আর ইগো থাকে না, আপনি যেটা নিজে করতে পারবেন আর কি। ডান পাশে সুপার ইগো। দেখেন সুপার ইগো মানে হচ্ছে এমন আধ্যাত্মিক চিন্তায় বসে গেছে কেউ, যে সে মনে করছে যে আমি একাই সবকিছু করে ফেলবো, কিন্তু আসলে কি তা কখনোই সম্ভব নয়। চিত্রের সাথে আমি দেখে দিয়েছি। আপনি যদি বসে থাকেন আর দোয়া করেন আর কথা বলেন যে আমাকে ঘরে খাবার পৌঁছে দেওয়া সম্ভব না, অর্থাৎ আপনাকে চিন্তা করে আপনারটা মানে নিজে আবিষ্কার করে নিতে হবে। স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটা গুরুত্বপূর্ণ। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন, দ্য স্ট্রাকচার। এটা বিজ্ঞান যে এখানে একটা স্ট্রাকচার, এটাকে ভাঙতে হবে। ফিক্স ছিল, ভাঙছে। যদি হাতুড়ি দিয়ে ভাঙতেছি তার মানে কি এখান থেকে নতুন কিছু তৈরি হবে। হ্যাঁ, যখন ভাঙছি তখন দেখছি যে না, শুধু গ্লাস নাই, গ্লাস দিয়ে আবার এই গ্লাস লাইক টিউবও বানানো যাচ্ছে। গ্লাস না, কিন্তু গ্লাসের মতো ভাঙতেছে না। এখন এটা দিয়ে যে বাড়ি দিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু এখন ভাঙছে না। তার মানে কি এই যে হাতুড়ি এবং গ্লাসের মাঝখানে সম্পর্ক হচ্ছে দ্যাট ইজ রিসার্চ। আর সেটা যে ন্যানো টিউবের মাধ্যমে তৈরি করা হয়েছে। ডান পাশে যেগুলো আছে সেন্ট্রাল ডগমা, আপনি সবাই জানেন যারা সায়েন্সের রিলেটেড লোক, যে সেন্ট্রাল ডগমাতে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই যে এইগুলোর মাঝখানে কম্পিউটার দিয়ে আমরা কিভাবে কম্পিউটারের ড্রাগ দিয়ে এই সেন্ট্রাল ডগমার যে কার্যক্রমগুলো সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো। সেই একই জিনিস, কাছাকাছি জিনিস। আচ্ছা, এখানে যে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ব্রেকিং ক্যান হেল্প আস টু বিল্ড। ভাঙন আমাদেরকে নতুন কিছু তৈরি করে দেয়, অবশ্যই তাই। মহাবিশ্বে যে ভাঙন, বিভিন্ন সময় ইউনিভার্সাল যে ভাঙ্গন গুলো চলে, যে ডিকে গুলো চলতেছে, সেটা নতুন কিছু আবিষ্কার করে দিচ্ছে। এখানে প্রোটিন, পেপটাইডস, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এগুলো আমাদের একটু প্র্যাকটিক্যালি আমরা চলে যাবো এখনই। এই জায়গাটা দেখেন, ব্রেকিং আমি দিয়েছি যে একটা কম্পাউন্ড, মানে সে যখন কলিশন হচ্ছে, কলিশন হলে যে ফ্র্যাগমেন্ট আয়ন তৈরি হচ্ছে, কলিশন সেলের মাধ্যমে লাস্টে যে প্রোডাক্ট আয়ন তৈরি হচ্ছে। সাধারণত মাস স্পেকট্রামের মধ্যে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। এখানে ইলেকট্রন ফাংশন, যে এনার্জির যে ফাংশন গুলো আছে, ইলেকট্রন শক্তি যখন কোথাও অ্যাটাক করে, তো তার কারণে ডিসোসিয়েশন তৈরি হয়। সে ডিসোসিয়েশন এনার্জি লেভেলে হয়, এবং সে কোন কোন এনার্জিতে কিভাবে ভাঙ্গনটা হয় সেটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে আইআর এর একটা চিত্র দেখা যাচ্ছে। আইআর যে ফোটন, আমরা এই জিনিসগুলোকে বের করবো সফটওয়্যারের মাধ্যমে, যে কিভাবে এই ক্যালকুলেশন গুলা রিসার্চের ক্ষেত্রে, পাবলিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। লাস্টে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে, দেখেন বর্ডারলেস সায়েন্স, মানে সায়েন্সের কোনো জি কিছু বলবেন? এই চিত্র দেখে কেউ কিছু বলতে পারেন যে কি কি বোঝানো হয়েছে এখানে? পিঠে একটা মানুষ বসে আসছে, ইটস এ ফান, সে হাঁটছে, কিন্তু এই জায়গার মধ্যে দেখেন বর্ডারলেস সায়েন্স বলতে হচ্ছে এই চিত্র দ্বারা আমি বলছি যে বোঝাচ্ছে কি, জি বলেন স্যার এটা পার্সপেক্টিভ বোঝাইছে না, যে হচ্ছে এক একজন এক এক দিক থেকে দেখতেছে, তাই এক এক রকম মনে হচ্ছে। হ্যাঁ, বাস্তবে কেউ কেউ মনে করছে যে এটা মনে হয় সাপ, ঠিক না? আবার কেউ বলছে যে আরে বাপরে, এটা মনে হয় যে ঝাড়ু দেওয়ার জিনিস। কেউ আবার এই যে দেওয়ালের মতো করে উঠে যাচ্ছে উপর দিকে। হ্যাঁ, আবার কেউ লেজ থেকে মনে এটা মানে রশি, মানে রশির মতো কিছু। এটা কেউ বলছে এটা একটা গাছ, এটা মুখের দিকে একটা সুর। এই সবার চিন্তা একসাথে করে কিন্তু একটা হাতি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বহু মানুষের চিন্তা একত্রিত হইলে পরে নতুন কিছু সৃষ্টি হবে। এর জন্য সায়েন্সকে বলা হচ্ছে বর্ডারলেস সায়েন্স। রেপেলস স্কুল অফ অ্যাথেন্স 1510 সালে তারা এই চিন্তা নিয়ে এগিয়ে গেছিল, যে ফিলোসফার ফ্রম দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট সেট টুগেদার ফর দ্য সাস্টেইনেবল ওয়ার্ল্ড থ্রু দ্য শেয়ারিং অফ নলেজ। উনি 1510 সালে উনি একত্রিত হয়ে এই জায়গায়, এই স্কুল যে রাফেলস স্কুল অফ অ্যাথেন্স, এই জায়গায় এত বহু বছর 1510 সাল আগে সব ফিলোসফাররা এখানে বলছেন কি বলছেন, যে আমরা একটা সাস্টেইনেবল ওয়ার্ল্ড তৈরি করতে চাই, যেখানে নলেজ শেয়ারিং এর মাধ্যমে, এই যে সে নলেজ শেয়ারিং কিভাবে হবে, আপনার যে ফিল্ডে আপনার অভিজ্ঞতাটা আছে, আপনি ওই অভিজ্ঞতাটাই বিশ্বের মানুষের সবার কাছে পৌঁছায় দেন, যার আরেকটা নাম হচ্ছে রিসার্চ।
এখানে হচ্ছে ব্রেন স্টর্মিং এর একটা চিত্র আমি দেখিয়েছি আপনাদেরকে, যে ডিলোকালাইজেশন, চিন্তার ডিলোকালাইজেশন যখন হয় তখন দেখেন যে কিরকম একটা মানে ইউনিভার্সাল একটা লোকালাইজেশন নলেজের ছড়ানো ছিটানো বিভিন্ন দিক এগুলোকে দেখাইছে। লাইট, অন্ধকার, পিছনে অন্ধকার, আর এই যে যেখানে উজ্জ্বলতা যেগুলো আসতেছে সব হচ্ছে রিসার্চের ফলাফল। অনলি স্ট্রং প্যাশন স্পিড আপ ইনটু দ্য সাকসেস। আপনার যদি বা আমার যদি প্যাশন থাকে তাহলে অবশ্যই স্পিড আপ এবং আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। এটা ছিল আজকের মোটামুটি আমার এই মানে ইন্ট্রোডাক্টরি একটা বক্তব্য। এখন আমি চলে যাব সরাসরি আমার কাজের দিকে, যে এই যে কিভাবে আসলে এই রিসার্চের আমাদের যে কম্পিটিশনাল কেমিস্ট্রি রিসার্চটা আমরা করব কিভাবে। তার জন্য আমি প্রথমে একটা সফটওয়্যারের দিকে যাব, আপনাদেরকে দেখবেন একটু আগে আমি দেখিয়েছি। এটা হচ্ছে কেমডরা প্রফেশনাল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পাউন্ড ড্র করতে পারবো। এখানে কম্পাউন্ড দিলাম, এই কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন এখানে দেখবেন যে অংশ দেওয়া আছে। আমি এটা মনে করি একটা বন্ড দিতে চাই, এখানে একটা বন্ড দিলাম। বন্ড দেওয়ার পরে আমি এই যে এই জিনিসটা একটা টলুইন আকারে তৈরি হয়েছে, ঠিক না? ওই টলুইন। এখন এই আমি যদি এখানে স্ট্রাকচারে যাই, এডিটে যাই, সিলেক্ট অল দেওয়ার পরে জাস্ট আমি স্ট্রাকচারে গেলাম। আমি কিছুই জানি না যে এর প্রপার্টি কি আছে না আছে, আমার জানা নাই। আমি স্ট্রাকচারটা চেক করে দেখি ঠিক আছে কিনা। চেক করলাম, ও বলছে দেয়ার ইজ নো ইরর, তার মানে স্ট্রাকচারটা ড্রয়িংটা ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে ক্লিন আপ করে দিলাম। ক্লিন আপ করলে ও কি করছে, সফটওয়্যারটা ওর যে ওরিয়েন্টেশন অর্থাৎ যে বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল অটোমেটিক্যালি ঠিক করে নিয়েছে, যেটা আমরা ওই পানির ভিতরে দেখেছিলাম। এখন আমি ওর অ্যাটমিক প্রপার্টি গুলো জানতে চাবো, যে আসলে এই অ্যাটমিক প্রপার্টি গুলোর মধ্যে কি কি জিনিসগুলো আমি এখান থেকে জানতে পারি। তো সেক্ষেত্রে ভিউ এর ক্ষেত্রে যাই, ভিউ যাই, আমি যদি এখানে দেখি এই যে কম্পিউটারের মধ্যে জাস্ট এখানে শো অ্যানালাইসিস উইন্ডোতে আমি গেলাম, যাওয়ার পর জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন ও বলে দিচ্ছে যে এটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কার্বন 7টা, হাইড্রোজেন এতটা আছে, তার মলিকুলার মাস হচ্ছে এত, মলিকুলার ওয়েট এত, তার এই যে একটা হচ্ছে তার মাস স্পেকট্রাম দিয়ে দিচ্ছে, যে কতটুকু কি কি আছে সেই স্পেকট্রাম। এলিমেন্টাল অ্যানালাইসিস, কার্বনে কত পার্সেন্ট কার্বন আছে, কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এইবার আমি আরেকটু যাই, যদি এই স্ট্রাকচারে সরি আবার ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে দেখেন কেমিক্যাল প্রপার্টিজ উইন্ডোজ, এই জায়গায় আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম নিচে। দেখেন সফটওয়্যার আমাকে বলে দিচ্ছে, কি বলছে এখানে, এলিমেন্ট অ্যানালাইসিস আগে ছিল বয়লিং পয়েন্ট, এই কম্পাউন্ডটার বয়লিং পয়েন্ট কত, যেটা আমি কিন্তু ওই কম্পাউন্ডের প্র্যাকটিক্যাল আসার পরে আমি বিভিন্ন মেশিন দিয়ে বের করতাম, যেটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউর যেটা, কিন্তু আমি এখান থেকে ডাইরেক্টলি আমি পেয়ে যাচ্ছি যে মলিকুলার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, গিভস ফ্রি এনার্জি। যারা কেমিস্ট্রিতে আপনারা আছেন অধিকাংশ যে এটা গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, কম্পাউন্ডের রিয়াকশন হবে কি হবে না সেটা গিভস ফ্রি এনার্জির উপর নির্ভর করে। লগ পি সলিবিলিটি, মলিকুলার রিফ্রাক্টিভিটি, হেনরিস ল ফলো করে কিনা, হিট ফর্ম করে কিনা, টোটাল সারফেস এরিয়া কতটুকু দখল করলো সে। তারপরে এই যে এগুলো বলা আছে সব আপনার পার্টিশন কোএফিসিয়েন্ট, সলিবিলিটি, পিকে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এই যেগুলো আমরা এই সফটওয়্যার দিয়ে বের করতে পারবো। এরপরে আরো যদি আমি একটু বা আগাই, আমি এটাকে যদি একটু ডিলিট করে দিই, এটাকে আবার সিলেক্ট করা যাবে এখান থেকে, জাস্ট এই যে সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করা যাবে। মনে করো আমি এখানে সিলেক্ট করলাম না, আমি এই জায়গায় এটা কোনো একটা কিছু অ্যাড করবো ওই কম্পাউন্ডে এই জায়গাতে, সরি সরি এখানে যে কম্পাউন্ডটা আপনি একটু আগে প্রপার্টিজ গুলো দেখাইলেন, জি বলেন। এখানে তো সে মোটামুটি অনেক ইনফরমেশন দিয়েছে, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এটসেট্রা, বাট কম্পাউন্ডের নামটাই কিন্তু সে এখনো শো করেনি। সব করবে, সেটাও করবে, কম্পাউন্ডের নামটা শো করবে। আমি একটা কম্পাউন্ড ড্র করতেছি একটু দেখাই আপনাদেরকে। সাপোজ মনে করেন আমি এখানে একটা CS3 দিতে চাই, মানে এখানে আমি ধরে নিলাম যে এখানে কম্পাউন্ডে CS3 দিলাম। CS3 দেওয়ার পর একটা নতুন একটা কম্পাউন্ড তৈরি হলো। এখন এই জায়গায় যে আবার আমাকে সিলেকশনের ভিতরে যাব, সিলেক্ট অল করে দিলাম। করে দেওয়ার পর দেখেন এই জায়গায় কোনো ভুল আছে কিনা আমি স্ট্রাকচারটা আবার একটু চেক করে নেব। দেয়ার ইজ নো এরর, তাহলে আমি এটা ক্লিন আপ করে দিলাম, এই কম্পাউন্ডটা ক্লিন আপ হয়ে গেল। এখন স্ট্রাকচারে যে লাস্ট দিকে আমি চলে গেলাম, লাস্টে দেখেন কনভার্ট নেম টু স্ট্রাকচার, কনভার্ট স্ট্রাকচার টু নেম। আমি ড্র করছি যেটা এটার নাম কি, স্ট্রাকচার, অফকোর্স স্ট্রাকচার, রাইট স্ট্রাকচার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বলে দিচ্ছে এমজাইলিন, দ্য কম্পাউন্ড ইজ এমজাইলিন। এখন হ্যাঁ, এখন এই কম্পাউন্ডটা আসলে যে এমজাইলিন, এটা আমি যদি
এটা তো আর টু ডাইমেনশনাল আমি সফটওয়্যার দিয়ে এটা বের করলাম, বাট এটাকে যদি আমি বাজার থেকে কিনি, কেনার পরে আমি এটা অবশ্যই মেশিনে টেস্ট করে আমাকে বলে দিতে হবে যে এইটা আসলে মেশিনের টেস্টের ফলাফল, এবং সে এই জায়গায় পিক দেয়, এই জায়গায় তার প্রোটন এতগুলো আছে, কার্বন এতগুলো আছে, সেই কি বলে এটা এনএমআর যে পদ্ধতি, যেটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, একটা মেশিন, ওই মেশিনে দেওয়ার পর সে আমাকে পিক দিবে। সে পিক দেখে আমি বলতে পারবো যে এই কম্পাউন্ড নিশ্চয়তা দেবো এটা এই কম্পাউন্ড। তা নাহলে পরে এরকম আর একটা কম্পাউন্ড তৈরি করলো যেটার মধ্যে টক্সিসিটি আছে, ওই কম্পাউন্ডকে ড্রাগ হিসেবে ছেড়ে দিলে মানুষের জীবনের জন্য ক্ষতিকর। এখন এই কম্পাউন্ডের যে সিও বলি আমার, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, অর্থাৎ যার কাছ থেকে আমি কম্পাউন্ডটা ক্রয় করি, সে বলে দিচ্ছে এটা এই কম্পাউন্ড, তারপরে আমি বিশ্বাস করতে পারবো না, কারণ আমার বিশ্বাস করার কোনো সুযোগ নাই। একই রকম কম্পাউন্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার কারণে কখনো টক্সিসিটি দেখা যায়, আবার কখনো অ্যাক্টিভিটি দেখা যায়। সেই জন্য আমি এই কম্পাউন্ড গুলাকে আগেই কম্পিটিশনের মাধ্যমে আমি ওই কম্পাউন্ডের যে এনএমআর সেটা আমি বের করে ফেলাতে পারবো। কারণ যেমন এখানে আমি যদি প্রোটন এনএমআর চাই, ক্লিক করলাম, দেখেন আমাকে সে প্রোটন এনএমআর একটা চিত্র দিয়ে দিছে, এবং সে এখানে আমি যদি চিত্রের মধ্যে দেখি যে এখানে এইটাকে বলা হয় কেমিক্যাল শিফট, যে কয়টা হাইড্রোজেন, যে যেখানে যখন আমি ধরছি দেখেন নিচে এটা কার্ব আছে, কার্বের ভিতরে কিন্তু চলে গেছে কোন কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, এই দেখেন দিয়ে দিচ্ছে। তার মানে আমি এই কম্পিটিশনাল কেমিস্ট্রির মাধ্যমে একটা আইডেন্টিফিকেশন, আবার যদি আমি পিকে যাই, পিকের মধ্যে যদি আমার কার্সর নিয়ে যায়, তাহলে বলে দিচ্ছে 2.31 কেমিক্যাল শিফট, এই জায়গার মধ্যে এই দুইটা কি গ্রুপ আছে, থ্রি গ্রুপ আছে, এবং তারা একই জায়গায় পিক দিছে। কেন একই জায়গায় দিছে? কারণ তাদের আশেপাশে এনভায়রনমেন্ট সেম। This is called the accuracy and identification of the compound. এইভাবে করে আমরা এই চিত্রগুলো, এবং এই চিত্রগুলোর সম্পূর্ণ ব্যাখ্যাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রোটন এনএমআর এর ক্ষেত্রে আমি আইডেন্টিফাই করে দিলাম যে প্রোটন এনএমআর আমাকে বলে দিয়েছে এটা কম্পাউন্ড এইটাই। এবার যদি আমি চাই যে এই প্রোটন এনএমআর নাই, আমি কার্বন এনএমআর দিয়ে এটা চেঞ্জ করতে চাই এই কম্পাউন্ডটাকে, আবার আমি সিলেকশনে যাব, যাওয়ার পর আবার স্ট্রাকচারে গেলে, যাওয়ার পর যদি আমি এই যে কার্বন এনএমআর দিয়ে দিই, ওই যে কার্বনে দেখেন পিক কয়টা কয়টা কার্বন আছে এবং তার আশেপাশে এনভায়রনমেন্টে কারা ছিল সেই অনুযায়ী তাদের পিক গুলো কিন্তু আমার কভার দিয়ে দিচ্ছে। এখন যদি আমি পিকে ধরি, দেখেন কার্বনে এখন চলে যাবে। তো এইভাবে করে আমি এই স্ট্রাকচার থেকে কম্পাউন্ড গুলোকে আলাদা আলাদা করতে পারি। সেম জিনিস আমি একটু বলেন। আমি একটু কোশ্চেন করেছি, বলেন। আমি একটা আননোন সলিউশন প্রিপারেশন করলাম, করার পরে এইটা আমি এইচপিএলসি তে রান দিলাম, রান দেওয়ার পরে আমি অ্যারাউন্ড 50 পিক্স পেয়ে গেলাম, রাইট? তো আমি কি এখন আমার এই ক্রোমাটোগ্রামটা থেকে কি আমি আমার এই যে পিক গুলো পেয়েছি এগুলোর এগেইনস্ট আইডেন্টিফিকেশন পাইতে পারি? 100% পাবেন আপনি। কেন পাবেন? উইথ মলিকুলার স্ট্রাকচার, উইথ মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ফর্মুলা আমাকে পিক দিয়ে দিলে আমরা ওটা বের করে দিতে পারবো। সফটওয়্যারে বসাইলে অটোমেটিক চলে আসবে, এবং এই যে ভ্যালু সহ চলে আসবে, ভ্যালু সহ চলে আসবে। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে একটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, এটা কি এখন ফিল আপ করতে হবে না এটা পরে করলে চলবে? পরে করলে হবে, পরে করলে হবে। আচ্ছা, এবার আমি একটু এই 2D এই একই জিনিস 3D স্ট্রাকচার আমি একটু ড্র করে দেখাতে চাই আপনাদের, যে কম্পাউন্ডের 3D স্ট্রাকচারটা। এখানে আর একটা সফটওয়্যার আমাদের আছে, সেম টাইপের সফটওয়্যারই, এটা হচ্ছে কেম 3D, মানে আমি 2D ড্র করবো, উনি 3D আমাকে করে দিবেন। হ্যাঁ, এবং সেখান থেকে আমি এই কম্পাউন্ড কিভাবে তার স্ট্রাকচার গুলো তৈরি হবে সেই জিনিসগুলো আমি জাস্ট এখান থেকে ড্র করতে পারি, অথবা এখানে আমি ফাইলে যাইতে পারি, যাই কিছু বললাম, অথবা আমি ডান পাশে ক্লিক করে স্ট্রাকচার যেটা আছে এই স্ট্রাকচারে যাওয়ার পর আমি এটা নাম আছে সেই নামটা আমি বললাম যে দিস ইজ দ্য স্ট্রাকচার। সাপোজ আমি এখানে বললাম প্যারাসিটামল, দেখেন ও কিন্তু আমাকে প্যারাসিটামল ড্র করে দিয়েছে। আপনার কাছে যত কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ড আপনি আইডেন্টিফাই করতে চান, জাস্ট নামটা বসালে পরে সে আপনাকে ডিটেলস তথ্যপত্র সহ সে এখানে দিয়ে দিচ্ছে। এখন এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটার মানে এনার্জিটা মিনিমাইজ, যেটা আমি ড্র করছি জাস্ট আমার হাত দিয়ে ড্র করলাম। হ্যাঁ, এখন এনার্জিটা মিনিমাইজ করতে হবে। সেই এনার্জি মিনিমাইজ যে MM2 নামে একটা অপশন আছে, যা আমি ক্লিক করলে পরে দেখেন সে কিন্তু যে রাউন্ড শুরু করছে, ঘুরতেছে। এই যে ঘূর্ণন যে হচ্ছে, এটার দ্বারাই বলা হচ্ছে স্ট্রাকচার অপটিমাইজ হচ্ছে, অর্থাৎ এই কম্পাউন্ডের কোন অ্যাঙ্গেল থাকবে, কতটুকু বন্ড থাকবে, ডাইহেড্রাল বন্ড আছে কিনা, সিঙ্গেল বন্ড লেন্থ কত, সব এই সফটওয়্যার রেডি করে দিচ্ছে আমাকে। এখন আমি চেক করবো এটা যে আসলে এই স্ট্রাকচারটার মধ্যে কি ধরনের ক্যালকুলেশন গুলো আছে। আমি যে ক্যালকুলেশনে যাই, এই যে ক্যালকুলেশন অপশন আছে, এই ক্যালকুলেশনে যাওয়ার পর দেখেন, আচ্ছা
এই জায়গাগুলোর মধ্যে যে মিনিমাইজেশন এনার্জি আমি দিয়ে দিছি, অলরেডি হয়ে গেছে এটা ক্যালকুলেশনের মধ্যে, যে আমরা যে এনার্জি মিনিমাইজেশন রান দিলাম, রান দেওয়ার পর মিনিমাইজেশন এনার্জিটা হয়ে যায় এই জায়গায়। এখন আমি এই জায়গার মধ্যে সারফেসে যখন যাব, বিভিন্ন মেথড আছে, মেথডগুলো দ্বারা আমরা ওই কম্পাউন্ডের মানে বিভিন্ন ক্যালকুলেশন, ডাইনামিক্স ক্যালকুলেশন, তারপর কোন মেথডে মিনিমাইজেশন করব, সবগুলো মেথড এখানে দেওয়া আছে। অটোডক, ভিনা, বিভিন্ন সফটওয়্যারকে অ্যাকুমুলেট করে মূলত এটা করা হয়েছে সফটওয়্যারটা। আমি একটু সারফেসে যাই, এই যেখানে ডিসপ্লে একটা মোড আছে, সরি ডিসপ্লে মোডে যাওয়ার পরে সিলেক্ট অল, এই সিলেক্ট অল করার পরে আমি যাব হচ্ছে আপনার এই অরবিটালে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন যে কম্পাউন্ডে এখানে যাওয়ার পরে আমরা এই যে চার্ট যেটা আছে যে বাম পাশে, এটা আমি ফুল করে দিতে পারবো। এরপরে ফাইলে যাওয়ার পরে আমি এটা সেভ করলাম, এই কম্পাউন্ডটা সেভের মধ্যে সেভ অ্যাজ এ আমি সেভ করবো। হ্যাঁ, এই সেভ অ্যাজ এ আমি যখন এই কম্পাউন্ডটা সেভ করব, সেভ করার ক্ষেত্রে অনেকগুলা তথ্যপত্র আসবে এখানে, সেই কি কি ফরম্যাটে আমি সেভ করবো। আমি একটা সেভ করে আপনাদেরকে দেখাবো, বাকিটা আপনারা করবেন। কেন এটা আমাদের লাগবে একটু আমি দেখাবো যে কিভাবে কেন লাগে এটা। এই যে প্রোটিন ডাটা ব্যাংকের মধ্যে আমি গেলাম, হ্যাঁ এই প্রোটিন ডাটা ব্যাংক, কিন্তু কম্পাউন্ডটা আমি স্মাইলিস আকারে সেভ করবো। এই যে স্মাইলিস আকারে আমি সেভ করলাম। সাপোজ আমি এটাকে আমি যদি কুইক অ্যাক্সেস ডাউনলোডের মধ্যে ডেস্কটপে সেভ করলাম, এটার নাম দিলাম হচ্ছে এমন ড্রাগ, সাপোজ একটা ড্রাগ আমি তৈরি করছি, মনে করেন D1 নাম দিয়ে দিলাম, D1 নামে এটা সেভ হয়ে গেল। এর একটা ফরম্যাট স্মাইলিস ফরম্যাট। হ্যাঁ, এরকম 5-7টা ফরম্যাটে আমি এটা সেভ করব। সেভ করার পরে এটা আমি কেন করবো একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে মনে করেন আমরা যাব হচ্ছে মোল ফাইল আকারে সেভ করছি, MOL মোল ফাইল। হ্যাঁ, দুইটা সেভ হলো আমার। আর একটা ফাইল আকারে আমি এটি সেভ করে দেখাই, সেভ এই জায়গায় যায় প্রোটিন ডাটা ব্যাংক PDB আকারে সেভ করলাম। এখন আমি যে আপনি যে বা আমি যেটা ড্র করলাম এখানে, এটা একটা কম্পাউন্ড আমি যেহেতু ড্র করছি এখানে এই জায়গার মধ্যে প্যারাসিটামল আকারে, এই কম্পাউন্ডের ভিতরে আমাকে ওষুধ হিসেবে কাজ করবে কি করবে না সেটা আপনি কিভাবে জানবেন যে এটাকে আমি কি ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবো কি পারবো না, কিভাবে জানা যায়? সেই জন্য আমরা কি করব, আমাদের কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোর মধ্যে একটা আছে আপনার, আমি যদি দেখাই একটা, আমি আপনাদেরকে দেখি এই জায়গায় দেখেন প্রোটক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেই প্রোটক্স ওয়েবসাইটের মধ্যে হচ্ছে টক্সিসিটি প্রেডিকশন। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যে একটা দেখেন ইসমাইলি আইডি আমি ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম, আমি সেভ করেছি সেটা, আমি সেই জায়গাটা যাব এখন। সম্ভবত ডেস্কটপে আমি সেভ করেছি। হ্যাঁ, আমি এই জায়গার মধ্যে এটা জাস্ট আমি ওপেন করবো নোটপ্যাডের মাধ্যমে। ওপেন উইথ নোটপ্যাড করার পরে এখানে একটা আইডি দিয়েছে আমাকে। হ্যাঁ, এই আইডিটা আমি এটা জাস্ট কপি করলাম, কপি করে আমি এখন চলে যাব হচ্ছে আমার যে এখানে দেখেন স্মাইলিস আইডি দিয়েছে, কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এন্টার দেবো আমি। দেখেন প্যারাসিটামলটা কিন্তু এখানে চলে এসেছে, রাইট? এখন দেখেন নিচে অনেকগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটার আমি অল ক্লিক করব। অল ক্লিক করার পরে আমি এটাকে স্টার্ট টক্সিসিটি প্রেডিকশন, মানে ওষুধ হিসেবে ব্যবহার হবে কি হবে না, আমি বললাম যেটা আমাকে টক্সিসিটি পেয়ে আমি এটা ওষুধ হিসেবে ব্যবহার করবো কিনা। ও আমাকে বলে দিল এখন যে এটা মলিকুলার ওয়েট এত, স্ট্রাকচার এটা 2D 3D স্ট্রাকচার এত, কতগুলো নাম্বার অফ হাইড্রোজেন আছে, কতগুলো হাইড্রোজেন বন্ড ডোনার আছে, নাম্বার অফ অ্যাটম কত, এই যে টপোলজিক্যাল সার্ভ, এইগুলা ভিত্তির উপর করে সফটওয়্যার আমাকে বলে দেবে এটাকে আমি ড্রাগ হিসেবে ব্যবহার করব কি করব না। এখন বলছে যে হেপাটোটক্সিসিটি অ্যাক্টিভ। আপনারা জানেন যে প্যারাসিটামল যখন আমাদের সেশনে কোনো ডাক্তার জয়েন করেছেন কি? MBBS কেউ আছেন? নাই। আমরা জানি যে প্যারাসিটামল যদি বেশি খায় তাহলে হেপাটোটক্সিসিটি হয়। সো দ্যাট এই যে দেখেন যে সে বলছে হেপাটোটক্সিসিটি অ্যাক্টিভ।
নিউরোটক্সিসিটি যদি বেশি পরিমাণ কেউ খায়, ডোজ বাড়াই দিয়ে খায়, তো একটা নিউরোটক্সিসিটি হতে পারে। পুরা জিনিসটা কিন্তু আমি এখান থেকে যে কার্ডিওটক্সিন আছে কিনা, ইনঅ্যাক্টিভ, এই যে সব হচ্ছে ইনঅ্যাক্টিভ, অধিকাংশ ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। দুইটা জায়গায় আছে যে, তিনটা জায়গায় অ্যাক্টিভ আছে, সেই অ্যাক্টিভ যেটা সেটা বলছে যে যদি ওভারডোজ হয় তো সেখানে প্রিকশন হিসাবে আপনাকে বলে দেওয়া হয় যে এই ডোজের বেশি আপনি খাইতে পারবেন না, ডোজ অ্যাডজাস্ট করে দিতে পারে, তখন আর এই অ্যাক্টিভিটিটা দেখায় না। তো আমরা এই যে কম্পাউন্ডকে আমরা এই এটা করব কিনা, মানে কি বলে এটাকে, যে কোনো একটা ড্র করার পরে তার টক্সিসিটি দিবে কিনা সেটা আমরা এখানে জানতে পারলাম আর কি। হ্যাঁ, এইভাবে করে বের করে তারপর ড্রাগগুলোকে আমরা কনফার্ম করতে পারবো। এরপরে আমি আরেকটা জিনিস যদি দেখাই আপনাকে, এই জায়গার মধ্যে সাপোজ আমি এই কম্পাউন্ডের মধ্যে কিছু চেঞ্জ করতে চাই, এখন মানে নতুন কম্পাউন্ড তৈরি করতে চাই, সেখানে আপনি জাস্ট এতে যাবেন, এ যাওয়ার পরে ওএইচ এর জায়গায় আমি OCH3 দিব, OCH3 মিথক্সি গ্রুপ অ্যাড করলাম, দেন 3D টা চেঞ্জ হয়েছে না, রাইট? এনার্জি, সব এনার্জি এখন চেঞ্জ হবে। নতুন করে আমি এটা মনে হয় এটা নতুন একটা ওষুধ আমি ড্র করলাম যে এটাকে আমি ওষুধ হিসেবে ব্যবহার করতে চাই। এখন আবার এটাকে অপটিমাইজ করে আগের মতো সেভ করতে হবে। নিচে এনার্জি দেখছে কতটুকু কি এনার্জি হচ্ছে না হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু নিচে দেখা যাবে। এই যে আপনি দেখেন যে এখানে সব এনার্জি দিয়ে দিচ্ছে, এই যে টরশন এনার্জি কত, তারপর আপনার ডাইপোল মোমেন্ট কত, টোটাল এনার্জি কত, সব এখানে দিয়ে দিচ্ছে। আপনি এটা কপি করে আপনি এটা আপনার যে আপনি যদি এটা একটা স্ট্রাকচার দিলেন, আপনি যদি এই স্ট্রাকচারের ভিতরে 10টা গ্রুপ যুক্ত করলেন, তাহলে 10টা ডি তৈরি হলো, মানে কনফরমেশন চেঞ্জ করে, ফাংশন গ্রুপ চেঞ্জ করে, ওরিয়েন্টেশন চেঞ্জ করে আপনি ড্রাগগুলো তৈরি করলেন, D2 তৈরি হবে, D4 তৈরি হবে। একটা পর চেঞ্জ করার পর প্রত্যেকটারই আলাদা আলাদা আপনার যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো অ্যানালাইসিস করে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, সেটা আবার টক্সিসিটি প্রেডিকশন আমরা যাবো। যে নতুন এখন যেটা হলো, এটার টক্সিসিটি আর আগে যেটা ছিল সেটার টক্সিসিটি কি একই হবে? না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কেন? SAR চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার চেঞ্জ হওয়ার পরে অ্যাক্টিভিটি চেঞ্জ, এটাকে আমরা বলি SAR, স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। সেই জিনিসগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে দিয়ে দিতে পারি। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, মনে করেন সিলেক্ট করার পর আমি চাই যে এটা এই কম্পাউন্ডের নামটা কি, এই যে কম্পাউন্ডের নাম আমি তখন কি করবো, আমি স্ট্রাকচারে যাব, স্ট্রাকচার যেহেতু স্ট্রাকচার কনভার্ট দিলাম, নাম চলে আসছে N4 মিথাক্সিফিনাইল অ্যাসিটামাইড, মানে আমি এই যে 4 নম্বর পজিশনে মিথক্সি গ্রুপ যুক্ত করছি, দিস ইজ দ্য পজিশন 4। সেখানে পজিশন 4 কোনটা সেটা আবার এখান থেকে দেখা যাবে। আমি যদি এখান থেকে দেখতে চাই, এই যে 1 2 3 4 দেওয়া আছে, দেখবেন যে 4 নম্বর পজিশনে এই গ্রুপ যুক্ত হয়েছে। সে আবার এর সব ডিটেলস আমাকে তৈরি করে দিয়ে দিচ্ছে। এইভাবে করে আমরা কম্পাউন্ড গুলাকে এই স্ট্রাকচার করে করে আলাদা আলাদা কম্পাউন্ড আকারে তৈরি করতে পারি। এটা ছিল আমাদের ড্রয়িং এর মূল বেসিক, যে এই সফটওয়্যার ব্যবহার করে অনেক ফাংশন এই সফটওয়্যারের মধ্যে আপনার আছে, বিভিন্ন প্রকার ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন গুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপর হোমো লুমো অনেক কিছু আছে, যে মলিকুলার অরবিটাল থেকে কিভাবে মলিকুলার অরবিটাল বানানো হবে, তারপরে স্ট্রাকচার থেকে কিভাবে এই গসিয়ান ইন্টারফেস তৈরি করতে পারবো, ডিটেলস সব তথ্যপত্রগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো এটা হচ্ছে আমাদের দুইটা সফটওয়্যার, কেম ড্র এবং আপনার কেম 3D পড়া, 2D থেকে 4D 3D 2D এবং 3D, তাদের স্ট্রাকচার কেমন চেঞ্জ হয়, হওয়ার সাথে ফাংশন কিভাবে চেঞ্জ হবে, এবং সেই এখানে আমি যদি নতুন করে আবার সেভ করি, সেভ করার কারণে আমার কি হবে, সেখানে আবার নতুন করে যে আমার প্রেডিকশনে যাইতে হবে, প্রেডিকশনে গেলে পরে আবার তথ্যগুলো পেয়ে যাবো। এখন একটা ওয়েবসাইট দেখেন, আমি যদি এই ওয়েবসাইটটা একটু দেখাই আপনাদের, পাবকেম নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে সারা পৃথিবীতে যত নতুন নতুন ড্রাগ আবিষ্কার হয় তাদের সব তথ্যপত্রগুলো এখানে থাকে সাধারণত। হ্যাঁ, এখন আমি ওই যে কম্পাউন্ডটা আমি ড্র করলাম, সেই কম্পাউন্ডের নামটা আমি একটু যদি কপি করি, না কপি করার পদ্ধতিতে নিচে যাবেন, এডিট টেক্সটে ক্লিক করতে হবে আপনাকে, করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে, আপনি কপি করবেন। কপি করার পরে আপনি এই নামটা এই যে এই জায়গায় দিয়ে দিবেন। দেখেন এই জায়গার মধ্যে সমস্ত কম্পাউন্ড নতুন ড্র করে দিলে সে আপনাকে বিভিন্ন আইডি ক্রিয়েট করে দিচ্ছে, মলিকুলার ওয়েট শো, IUPAC নেম কত, ইসমাইলিস আইডি কত, এইটা এগুলো হচ্ছে সিম্পল আইডেন্টিফিকেশন প্রসেস, ইন্টারন্যাশনাল আইডেন্টিফায়ার, এরকম হচ্ছে ইন্টারন্যাশনাল কেমিক্যাল আইডেন্টিফায়ার। এই যে এই কোডগুলো দিলে পরে আপনি যদি অন্য কোথাও এই কোডটা পেস্ট করেন, তাহলে আপনার এই স্ট্রাকচারটা আপনি পেয়ে যাবেন।
এই একই স্ট্রাকচার আসবে, এটাকে বলে ভ্যালিডেশন। মানে 3-4টা কম্পাউন্ড দিয়ে 3-4টা ওয়েবসাইট দিয়ে আপনি কনফার্মেশন দিবেন যে এটাই কম্পাউন্ড। আমি একটা এখানে দেখলাম, আরো আছে দেখবেন, এই যে ড্রাগ ব্যাংক নামে একটা অপশন আছে, এখানেও যদি আমি স্ট্রাকচারে ক্লিক করে দিয়ে দেই এই ড্রাগ ব্যাংক পড়ছে, এখানে দিয়ে দিলে পারে অটোমেটিক্যালি, যেমন এখানে আমি জাস্ট এটা দেওয়া ছিল আমার, আমি একটু সার্চ করে দেখি যে এই কম্পাউন্ডটা আছে কিনা, দিলাম, দেওয়ার পর দেখেন ওই কম্পাউন্ডের পুরো হিস্ট্রি সহ এই যে স্ট্রাকচার সহ ডিটেলস তথ্যপত্র আমার কাছে চলে আসছে। কম্পাউন্ড গুলো আমরা এখানে বলেছিলাম যে যে কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার আমি ড্রাগ ব্যাংক থেকে ভ্যালিডেট করার জন্য আবার বের করতে দেখতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে ছিল আমাদের হচ্ছে আপনার ওই একটা কম্পাউন্ড, সে কম্পাউন্ডটাকে অপটিমাইজেশন, লিগ্যান্ড প্রিপারেশন এন্ড অপটিমাইজেশন একটা অপশন, সেটা একটা সফটওয়্যার দিয়ে করা হয়। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে গসিয়ান ভিউ সফটওয়্যার। কিভাবে লিগ্যান্ড প্রিপারেশন করা হবে আমি এই জায়গায় আপনাদের দেখাবো, জাস্ট রান দিয়ে দেখাবো। আমি যেহেতু একটা করে রেখেছি, আমি বেনজিনটাকে এই কম্পাউন্ডটাকে আমি রান করেছিলাম, রান করার পরে সে আমাকে সফটওয়্যার আমাকে রেজাল্ট কি কি দিয়েছে সেই রেজাল্টটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে যাওয়ার পরে আমি জাস্ট চার্জ ডিস্ট্রিবিউশনে ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন কোন অ্যাটমে কি কি চার্জ আছে সেটা আমাকে দিয়ে দিচ্ছে সফটওয়্যার। আমি যদি এখানে শো নাম্বার উঠাই দেই তাহলে নাম্বার উঠে যাবে। এখানে যদি কালার চেঞ্জ করে দেয় কালার হয়ে যাবে, সিস্টেমেটিক কালার যদি দিতে চাই দিতে হবে, ফিক্সড রেঞ্জ কালার যদি দিতে চান তাও আসবে। কালার দিলাম, ফিক্সড হয়ে গেল। আর ফিক্সড না রেখে সাধারণত আমরা যে এটা কালার অ্যাটম দিলে পর সুন্দর দেখা, এই চিত্রগুলো কোন অ্যাটমে কতটুকু আছে সেটা দেখাচ্ছে। এরপরে আমি যখন এই রেজাল্টে যাব, রেজাল্টের ভিতরে দেখেন অ্যাটম প্রপার্টিজ, অ্যাটমিক নাম্বার শো প্রপার্টি, শো নাম্বার, শো কালার, সিস্টেমেটিক রেঞ্জ, এই জায়গায় আমরা এটা পরে ফিক্সড কালার দিলে পরে সব কালার গুলো চেঞ্জ হয়ে গেল, যেটা পাবলিকেশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, যে চিত্রগুলো ব্যবহার করবেন আর কি। এরপরে দেখেন এই জায়গায় একটা অপশন আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাইব্রেশনে যদি আমি ক্লিক করি, এটা আমাদের খুবই মানে যেটা পাবলিকেশনের ক্ষেত্রে জরুরি লাগে, সেটা আমি একটু দেখাই আপনাদের। দেখেন আমরা এই যে প্রথম থেকে স্লাইডের মধ্যে দেখছেন যে স্ট্রেসিং, ব্যান্ডিং, বিভিন্ন ওই কি বলে লেন্থ, ওয়েট কত হবে সেই জিনিসগুলো দেখানো ছিল, সেইগুলো এখানে আছে, যে টোটাল কয়টা অ্যাটম আছে, সবগুলা ফ্রিকোয়েন্সি কোন স্টেজে কতটুকু আছে। এটাকে আমি যদি মুভি আকারে দেখতে চাই তো দেখেন মুভি আকারে আমি দেখতে পারবো। স্টার্ট অ্যানিমেশন দিলে এটাকে বলতেছে মানে কি পদ্ধতিতে আয়ার স্পেক্ট্রামের মাধ্যমে এটা তৈরি করা হয়, যে কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন, এই ভাইব্রেশনাল পজিশন কত এবং কোন পজিশনে। 11 নম্বরে দেখেন এখানে লেখা আছে, এই যে মোড অনুসারে 11 নাম্বার পজিশন সেরকম ভাইব্রেশন। আমি একটু চেঞ্জ করে যদি দেই, হ্যাঁ এগুলো সব দেখাবে এখানে। এটা মুভি আকারে সেভ করে রাখা যাবে বা স্ট্রাকচার আকারে সেভ করে রাখা যাবে। এখানে স্ট্রেসিং, বেন্ডিং, ওই যে একই কম্পাউন্ডের ওরিয়েন্টেশন কত হওয়ার কারণে আমার বডিতে যখন আপনার বাইন্ড করতে যাবে তখন কিন্তু বডির যে ফাংশনাল গ্রুপ আছে রিসেপ্টরের, তো কোন জায়গায় বাইন্ড করে কতটুকু বেন্ডিং টরশন হলো, চেঞ্জ হতেছে, সব এই জিনিসের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো আর কি। আচ্ছা, এইবার আমাদের যেটা দরকার, আমি যদি এটা স্টপ করে দেই, স্টপ করে দিলাম, দেওয়ার পরে আমি এটা স্পেকট্রাম দেখতে চাই, ক্লিক করলাম স্পেকট্রামে। দিস ইজ দ্য আইআর স্পেকট্রাম অফ বেনজিন। যে কোনো কম্পাউন্ড আপনি যখন দিবেন এখানে আপনাকে আইআর স্পেকট্রামের মাধ্যমে সে দিয়ে দেবে কম্পাউন্ডে, যে এটা 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 বিভিন্ন প্রপার্টিজ। আমি যখন যাব প্রপার্টিজ যাওয়ার পর এটাকে চেঞ্জ করা যাবে, ইনভার্ট অ্যাক্সিস আকারে যদি দেই তাহলে ইনভার্ট হয়ে যাবে। এটাকে আমি যদি একক চেঞ্জ করে দিতে ন্যানোমিটারে দিলে অটোমেটিক যে ন্যানোমিটার ফ্রিকোয়েন্সি ন্যানোমিটারে চলে আসছে। এটা যদি আমি গিগা হার্টসে দিই গিগা হার্টসে চলে আসবে। এই জায়গায় যদি আমি যে টেরা হার্টস দিই তাহলে সেটা চলে আসলো। এরপরে টাইটেল আপনি কি নাম দিবেন এটা সেই টাইটেল দিতে পারবেন এখানে। আপনি অ্যাপিয়ারেন্স কোন ধরনের কালারে আপনি দেখতে চান সেই কালার গুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যাবে। ডিটেলস তথ্যপত্র এখানে আপনি সেভ করে দেন, সেভ পিকচার ডাটা, সেভ ডাটা, প্রিন্ট সবকিছু আপনি এখানে করতে পারবেন। এই যে সেভ পিকচার কোথায় রাখতে চান সেই জায়গায় আপনি পিকচার আকারে সেভ করতে পারেন, কোন জায়গায় আপনি রাখবেন আপনার জায়গায়। জাস্ট দেওয়ার পর আমি যেমন আমার কম্পাউন্ডে এটা আছে যে কোথায় আছে আবুল বাসার ডেস্কটপ 3ds প্রোগ্রাম গসিয়ান, তাহলে এখানে সেভ করে দিলে চিত্রটা এখানে সেভ হয়ে যাবে। আর প্রপার্টিজ যেটা আছে সেই প্রপার্টিজ এর ভিতরে অনেকগুলো প্রপার্টিজ আছে। এখানে দেখবেন যে আমি যদি কোন কোন ধরনের কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে আপনি সেই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো আপনি এগুলো ঠিকঠাক করে নিতে পারবেন। এই যে ডিটেলস এটা হচ্ছে যে আয়ার আমরা ক্যালকুলেশন করতে পারি এটার মাধ্যমে। এরপরে গুরুত্বপূর্ণ যেটা ইলেকট্রনের কারণে তার যে এই কম্পাউন্ডটার
আমি এই যে মলিকুলার অরবিটালটা একটু দেখতে চাই। এটা গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন, যেটাকে আমি হোমো আর লোমো বলতেছি, হাইলি অকুপাইড অরবিটাল, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, এই জায়গার মধ্যে। এখানে যাওয়ার পর আমি ওই চিত্রগুলো আমার দরকার হবে। আমি জাস্ট নিউ কোশ্চেন ক্লিক করার পরে লোড দিব, আমি লোড দিলে পরে এরপরে ভিজুয়ালাইজেশন দেখেন 21 এবং 22 আমি কোনটা কোন চিত্রটা আমি দেখতে চাই সেটা আমি এখানে হোমো হাইলি অকুপাইড কোন কোন জায়গায় ইলেকট্রনের ডেনসিটি গুলো বেশি আছে দেওয়ার পর আমি এটা আপডেট দিয়ে দিই। আমি এখানে দেখেন এই যে দেওয়ার পরে চিত্রগুলো যে হ্যাঁ এটা হচ্ছে আমার হোমো, মানে হাইলি অকুপাইড ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি কোথায় কোথায় বেশি, দ্বিবন্ধন যেদিকে বেশি ছিল সেখানে ইলেকট্রনের ডেনসিটি আছে বেশি। এখানে আমি জাস্ট ক্লিক করার পরে ইডিটি যদি যাই, ভিউ এ যায়, এই ভিউ এর মধ্যে দেখবেন যে আপনি ডিসপ্লে ফরম্যাট আছে, ডিসপ্লে ফরম্যাট থেকে আপনি অনেক কিছু লেভেল দিতে পারবেন। এই যে লেভেল কি হবে না হবে, শো স্টেরিও কেমিস্ট্রি দিতে পারবেন, সিম্বল দিতে পারবেন, দেওয়ার পরে কোয়ালিটি কেমন চান, মডেল কেমন চান, টেক্সট কি, সারফেসটা আমি যদি চেঞ্জ করতে যাই জাস্ট ক্লিক করবেন সারফেসের মধ্যে মেশ দিব, যে মেশ আছে। এই যে আমি বলেছিলাম যে আমার যে স্লাইডের মধ্যে জাস্ট আমি যদি একটু ব্যাকে যাই, সারফেসে দিয়ে দিলাম ডিসপ্লে ফরম্যাট, আমি সারফেসে একটু যাচ্ছি, মেশ। আচ্ছা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমি স্লাইডে যেটা ছিল প্রথম স্লাইডে এইখানে দেখেন তো, এখানে বেনজিন ছিল না, এই যে চিত্রটা দেখা যাচ্ছে। জি স্যার। এখন এই যে এই চিত্রটা কিন্তু আমি এই সফটওয়্যারের মাধ্যমে আমি তৈরি করেছি। এখানে এই সফটওয়্যার দিয়ে হোমোলোমো, আচ্ছা দেখলাম সেই চিত্রটা দেখানো হয়েছে। এরপর আমি সেই অ্যাটমিক প্রপার্টিজ, সেই অ্যাটমিক প্রপার্টিজ দিতে এই যে চিত্র আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনি মেশ বাদ দিয়ে যদি আপনি চান যে এটা ট্রান্সপারেন্ট দিবেন, এই ট্রান্সপারেন্ট হয়ে গেল। অনেক কাজ এগুলো দ্বারা করা যায়। এখন যদি লেভেল দিতে চান, ও যে নাম্বার কোন নাম্বারে আপনি চেঞ্জ করলেন, সিম্বল দিতে চান কার্বন কত নাম্বার, হাইড্রোজেন কত নাম্বার, কোনটা কি আছে না আছে ডিটেলস তথ্যপত্র আপনি এখানে দেবেন। এরপর আপনি যে এখানে এই যে ভ্যালুটা এখানে আমি দিয়েছিলাম শুধু হোমো, এখন দেবো লোমো। লোমো দিয়ে যদি আমি আপডেট দেই লোয়েস্ট আনঅকুপাইড, এই যে আনঅকুপাইড অরবিটাল, অর্থাৎ ইলেকট্রনের ডেনসিটি কোন দিকে কম বেশি সব আমরা এখান থেকে বের করতে হবে আমার এই সফটওয়্যার দিয়ে। আপনার সফটওয়্যার দিয়ে বের করে, বিশেষ করে কেমিস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে এবং নতুন ড্রাগ ডিজাইন করবেন যারা, অবশ্যই তাদের ক্ষেত্রে এই দুইটা সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ছাড়া মানে চিন্তা করা যাবে না যে গসিয়ান বি সফটওয়্যার এবং কেমড্র দ্বারা ছাড়া আপনি কোনো কিছু এখানে করতে পারবেন না। জাস্ট সারফেসে গেলে পরে সারফেসটা আপনি বোধ যদি দিতে চান, পজিটিভ নেগেটিভ অংশগুলো চলে আসবে। এরপর আমি এখানে হোমো লোমো দুটো একসাথে দেখতে চাই, তাহলে আমি হোমো আর লোমো দিলাম, তখন বলে দেবে কত কত নাম্বারে হোমো। যেমন 21-এর যে 21-এর এটা হচ্ছে আমার হোমো, আর 22 এটা এই এনার্জি গুলো আমি লিখে রাখবো। লিখে রাখার পরে এইটা আমাদের লাগবে যে দুইটার মাঝখানে যে গ্যাপ আসবে, যে গ্যাপটা সেটাকে বলা হয় আপনার কি বলে এটাকে এনার্জি গ্যাপ। ওই এনার্জি গ্যাপ থেকে আমরা সফটনেস, হার্ডনেস, মানে পাবলিকেশনের ক্ষেত্রে যত তথ্যপত্রগুলো লাগে সেই তথ্যপত্রগুলো আমরা পেয়ে যাবো এখান থেকে। এখানে যদি আপডেট দেই তাহলে হোমোলোমো দুইটা আমাকে একসাথে করে দিবে, আপডেট করে দিবে সে। এইটাই ছিল আজকের আমাদের মানে বেসিক কনসেপ্টের মধ্যে, যে ড্রাগ ডিজাইন এর ক্ষেত্রে কম্পিটিশনাল কেমিস্ট্রির মাধ্যমে কিভাবে আমি ড্রাগ গুলোকে ডিজাইন করতে পারবো। তো সেই কম্পাউন্ড গুলার কিভাবে কি নামে থাকে, জাস্ট এখানে একটা আছে দেখবেন যে আপনার কিছু কিছু তথ্যপত্র আমার কম্পাউন্ডের মধ্যে দেওয়া ছিল। সিআইডি কম্পাউন্ড আইডি বলা হয়, সিআইডি বলা হয়, সি মানে কম্পাউন্ড। ওই যে আমি যখন যে পাপ কেমে গেলাম তখন একটা আইডি আসছে আমার পাপ কেম। যদি আমি যাই আবার একটু ব্যাকে যাই, দেখছি আমি যে ড্রাগের ইনফরমেশনের ক্ষেত্রে
ডাবল ক্লিক করলে নিচে আমি যদি যাই, এই যে কম্পাউন্ডের সব তথ্যপত্রগুলো আমি এখানে পেয়ে যাব। বিভিন্ন মডেল দেওয়া আছে, কম্পাউন্ডের নাম ডিটেলস এইখানে দেন। ইসমাইলিসে যান, এই যে কম্পাউন্ড আইডি নেম এন্ড আইডেন্টিফায়ার্স, আইইউপিএসি নেম কি, ইন্স কি কি ডিটেলস তথ্যপত্র, সেইগুলো একটা আমরা যে কোনটা কি দেখায় সেই নামগুলো এবং তাদের কার্যক্রমগুলো কি সেই জিনিসটা আমরা এখানে বর্ণনা করছি। জাস্ট এইটা দেখাই দিলে আজকে আমাদের মোটামুটি দেখেন এখানে সিআইডি মানে হচ্ছে যে এটা নির্দিষ্ট কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের একটা আইডি আছে, সেই আইডিটা পাবকেমে আছে, পাবকেমে ডাটাবেজে যখন যদি সেটি আছে। এম মানে এমএফ মলিকুলার ফর্মুলা, এই মলিকুলার ফর্মুলা দিয়ে কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন এটা আমরা সফটওয়্যারের মাধ্যমে বের করছি। মলিকুলার ওয়েট আমরা কেমড্রর মাধ্যমে বের করছি, আইইউপিএসি নেম বের করছি। স্মাইলিজ একটু আগে আমরা দেখালাম যে স্মাইলিজ দিয়ে একটা টক্সিসিটি প্রেডিকশন করলাম। সিম্পলিফাইড মলিকুলার ইনপুট লাইন এন্ট্রি সিস্টেম, মানে এটা এই যারা এই সফটওয়্যারটা আবিষ্কার করছে তারা একটা কোড পাঠাইছে, সেই কোড দিলে পরে স্ট্রাকচার আসে, সেই কোডটার যে ডিটেলস নাম সিম্পলিফাইড মলিকুলার ইনপুট লাইন এন্ট্রি সিস্টেম বলা হয় এটাকে, সেটাকে যে স্মাইলিস আইডি বলা। এই আইডি দিলে পরে ওই কম্পাউন্ডের ভিতরে আমি যেমন ধরেন এই কপি করলাম, কপি করার পরে আমি এখন কেমড্রতে যাব, যাওয়ার পরে যে আমার আগে যা ছিল জাস্ট এই জায়গার মধ্যে আমি জাস্ট কন্ট্রোল ভি দিলাম, স্মাইলিস আইডি এন্টার দিব। সরি আগে আইডি আছে, ভুল আছে, এটা দিলে পরে সরাসরি কম্পাউন্ড আবার এখানে চিত্র আকারে চলে আসবে, স্মাইলিস আইডি দেওয়ার সাথে সাথে চলে আসছে অলরেডি। এখানে যদি আমি এটা দিই, আর একটা হলো এই পাবকেম থেকে যাওয়ার পরে আমি এখানে কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের ডাউনলোডে আমি দেবো। ডাউনলোডের ক্ষেত্রে আপনি 2D এবং 3D দুইটা দিতে পারেন। যখন আমি এইচডিএফ আকার আমি যখন ডাউনলোড করব, এই কম্পাউন্ডটা জাস্ট ডেস্কটপে দিলাম, এই ডাউনলোড দিয়ে দিছি। এখন আমি আমার এই কম্পাউন্ডটাকে আমি এখান থেকে সব ডিলিট করা যাবে, যে আপনি বক্স দিয়ে জাস্ট দেওয়ার পরে আপনি ডিলিট ব্যাক স্পেস দিয়ে ডিলিট হয়ে যাবে। আমি ওই কম্পাউন্ড একটু লোড দিতে চাই, ওপেন করলাম, করার পরে আমি এটা কম্পাউন্ড ডাউনলোড করছি টুডে, এই যে এটা এইচটিএফ আকারে ডাউনলোড করব, দেওয়ার পরে এই কম্পাউন্ডের 2D এবং 3D স্ট্রাকচার এখান থেকে আসলে একটা আমি ড্রয়িং করতে পারতেছি, আর এটা হচ্ছে আপনি ন্যাচারাল সোর্স থেকে অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনার যদি কোনো কম্পাউন্ড ডাউনলোড করা থাকে সেটাও আপনি এখানে তথ্যপত্র দিয়ে কাজ করতে পারবেন। তো আচ্ছা, আমি বলেছিলাম যে আমি সরাসরি এই কম্পাউন্ড যেটা, সেই কম্পাউন্ড গুলো যেটা আমি ড্র করছি আইডি ক্রিয়েট করে, সেটা আমি পাবকেম থেকে এই যে পাবকেম যেটা আছে এখানে আমি যদি নাম লিখি অথবা আমি ইসমাইল আইডি যে কোনো কিছু একটা বসাই দেই, এখানে আমার কম্পাউন্ডে যদি দেওয়া আছে এখানে কোনো ডট থাকতে পারবে না, এটা একটা কম্পাউন্ড দিলাম। দেখেন যদি কম্পাউন্ডটা ড্র ঠিক না হয় তাহলে কিন্তু সে কোনো রেজাল্ট দিবে না, আবার ড্র ঠিক হয় তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। এটা একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে আমি ডাউনলোড দিতে পারবো 2D স্ট্রাকচার আকারে এবং 3D এইচডিএফ ফরম্যাটে আমি যখন ডাউনলোড দিব, দেওয়ার পরে এটা আমি আবার আমার সফটওয়্যার আমি ওপেন করতে পারবো আর কি। সফটওয়্যারে যদি ফাইলে যায়, ওপেন গেট মডিফাইড লাস্ট যেটা করেছি আমি সেটা যদি দেই, তাহলে ওই স্ট্রাকচারটা কিন্তু আবার চলে আসলো আমার এখানে। ওই স্ট্রাকচার থেকে আমি এখন আমার কাজগুলো করতে পারবো, ডিটেল যত কাজ আছে। এই জায়গার মধ্যে কিছু জিনিস আছে যে ডিসপ্লে ফরম্যাটের মধ্যে আপনি এগুলো ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন, এই যে স্টিক করতে পারবেন, বল স্টিক করে নিতে পারবেন, আপনার যেটা মন ভালো লাগে আপনার যে স্পেস ফিলিং করতে পারবেন। সাধারণত বিভিন্ন পদ্ধতিতে এটা করা যায়, যে এইগুলোর মধ্যে দিয়ে। হ্যাঁ আচ্ছা, এরপর লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের একটা কম্পাউন্ড কিভাবে অপটিমাইজেশন করা হয় বা ইউজিং গসিয়ান সফটওয়্যার। জাস্ট আমি গসিয়ানটা একটু রান করে দেখাবো আর কিছু, তারপর আজকে সেশন শেষ। আচ্ছা, এই যে আমি যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা নাম হচ্ছে গসিয়ান ভিউ। এই সফটওয়্যারে যাব, যাওয়ার পর দুইটা উইন্ডো আসবে, এটা আছে আপনার এটাকে বলা হয় ওয়ার্কিং উইন্ডো, এটা আছে ইনবিল্ট উইন্ডো। এখানে যে এখানে বিভিন্ন চিহ্ন দেওয়া আছে, চিহ্নটা আমি ক্লিক করলাম, যেমন বেনজিন দেওয়া আসলে বেনজিনের চিহ্নতে আমি ক্লিক করছি, কার্বন দেওয়া আসলে আপনি কার্বন বিভিন্ন ক্লিক করার পর বিভিন্ন অ্যাটম আপনি অ্যাড করতে পারবেন,
বন্ড অ্যাড করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন, ড্রয়িং এর ক্ষেত্রে আপনি এটা পারবেন। যাওয়ার পরে আমি জাস্ট ক্যালকুলেশন যাব, গসিয়ান ভিউ ক্যালকুলেশন কিভাবে করা হয়, এই জায়গা থেকে কি কি চাই আমি, যে এনার্জি এবং অপটিমাইজেশন চাবো, এনার্জি এবং অপটিমাইজেশন, বাকি সব প্যারামিটার এখানে ঠিক থাকবে। এরপর আপনি এখানে যাবেন, এই যে বেসিস সেট আমরা বলেছিলাম 631G এর আগে দেখেছিলাম। এরপর ডেনসিটি ফাংশনাল থিওরি, আমরা স্লাইডের মধ্যে দেখেছিলাম যে ডেনসিটি ফাংশনাল থিওরি, সেই ডেনসিটি ফাংশনাল থিওরি দিয়ে আমি এই সফটওয়্যারটা রান করবো। এই কম্পাউন্ডে কোনো চার্জ নাই এবং ডি এবং পি অরবিটাল লেভেলে ক্যালকুলেশনটা আমি করতে চাচ্ছি। এরপরে এটা টাইটেল দিবেন যে কি ক্যালকুলেশন, আপনি মনে করেন আপনার কম্পাউন্ডের নাম বেনজিন, এখানে বেনজিন দিয়ে আপনার সুন্দর করে আপনার মতো নাম ঠিক করে দেবেন। এরপর লিঙ্ক দিবেন, লিঙ্ক মানে হচ্ছে আমি আমার কম্পিউটারে কনফিগারেশন সেট করব, স্পেসিফাই আমি 1 GB দিলাম, এই ফাইলটা 1 GB তৈরি হয়, 1 GB কম তৈরি হবে। এই যে এরপরে চলে যাব হচ্ছে আমি গস, এখানে যে হোমোলোমো বলছিলাম যে অরবিটাল লেভেল ক্যালকুলেশন গুলো আমি করব। যাওয়ার পরে আমার এই জায়গার মধ্যে জব টাইপ কি, ফ্রিকোয়েন্সি দিছি আমি, এন্ড অপটিমাইজেশন, ফ্রিকোয়েন্সি এন্ড অপটিমাইজেশন এটা আমি দিয়ে দিয়েছি এখানে। এরপরে মেথড দিলাম, এরপরে টাইটেল দিয়েছি, লিঙ্ক দিয়েছি, এরপরে গেজ দিয়েছি, হোমোলোমো দিয়েছি। এখন এখানে একটা কোড আছে, সেই কোডটা আমি বসাবো, সেটার নাম হচ্ছে GF ইনপুট, ইউটি স্পেস ইওপি সমান সমান ফুল A2 দেখেন এটা দেওয়ার পরে এই জায়গার মধ্যে দেখেন আমি যে কি করতে চাচ্ছি সেটা বলছে এই কম্পাউন্ডটার অপটিমাইজেশন, ফ্রিকোয়েন্সি বের করব, কি বি লিয়াং পে, মানে 3জন চাইনিজ বিজ্ঞানী এই পদ এই যে এই সেটটা তৈরি করছে তাদের নাম অনুযায়ী 631G, এটা হচ্ছে যে অরবিটাল লেভেল ক্যালকুলেশন, জিওমেট্রি ক্যালকুলেশন করব ফুল সেট, মানে যত অ্যাটম আছে সব অ্যাটম অনুযায়ী। করার পরে আমি এটাকে সাবমিট দেব, সাবমিট দেওয়ার পরে ইয়েস দিলাম, দেওয়ার পরে আমি মনে করেন যে সাপোজ 1 2 3 নামে এটা করতে চাই, তাহলে 1 2 3 নামে সেভ দেব। এরপরে যেটা আগে করা ছিল তারপর আমি এটার উপর ওকে দিয়ে দিলাম, রিরাইট হচ্ছে ইয়েস, ওভাররাইটিং। এটা দেওয়ার পরে এই যে এইটা এই কম্পাউন্ড এই সফটওয়্যারটা রান হয়ে আমরা যে একটু আগে যে দেখলাম হোমো লোমো আয়ার আমরা যতগুলো দেখেছি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো এই সফটওয়্যার ব্যবহার করে আমরা ইউভি আয়ার, তারপরে আপনার গসিয়ান ভিউ যত ক্যালকুলেশন গুলো আছে, গিস ফ্রি এনার্জি থেকে শুরু করে সব ক্যালকুলেশন গুলো আমরা এখানে করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে আর কি। এনার্জি লেভেল থেকে যত ক্যালকুলেশন আছে, এনার্জি লেভেলের ক্যালকুলেশন এভরিথিং আমরা এটা করতে পারি আর কি। তো আজকে আমি মোটামুটি এই প্রাথমিক যে আজকের যেটা ছিল লেকচার এটা শেষ। এখন যদি আপনাদের এই মানে আজকের লেকচারের উপর কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। আগামীকাল আমরা এই কম্পাউন্ড যেকোনো একটা কম্পাউন্ড দিয়ে সেই কম্পাউন্ডটার কয়েকটা 2টা বা 3টা ড্র করে কিভাবে আমরা তার মানে ওই কম্পাউন্ডার থেকে ডকিং করব, প্রোটিনের সাথে কিভাবে ডকিং করবো, দ্বিতীয় পার্ট যেটা ডকিং অ্যানালাইসিস, সে আমাকে ড্রাগ হিসেবে কাজ করবে কি করবে না সেই জিনিসগুলোকে আমরা আগামী দিন দেখবো। যদি কাইন্ডলি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। If you have any question, please. ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল হচ্ছে স্যার আপনি কি ওই এই সফটওয়্যার দিয়ে যে ইউভি ক্যালকুলেট করে ওইটা দেখাবেন? হ্যাঁ, এটা দিয়ে আমরা দেখাবো, এই সফটওয়্যার দিয়ে দেখা যাবে ইউভি এবং আয়ার, রমন ক্যালকুলেশন করা যায়, রমন সবই দেখান যায় এটা দিয়ে। স্যার ইউভি আয়ার তারপর রামান তিনটেই দেখাবেন? হ্যাঁ, 3টে দেখা হবে, আচ্ছা এই সফটওয়্যার দিয়ে করা হবে। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন অ্যান্সার সেশন 10 মিনিট আমাদের এই কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, আমরা যেহেতু গ্যাপ হয়েছে একটু 1 ঘন্টা আসলো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কেউ কোনো কোশ্চেন করবেন? স্যার আমরা কি আগামীকাল থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ কিভাবে হয় সেই প্রসেসটা শুরু করব? আগামীকাল হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা, মানে এখন তো আমি শুধু একটা ড্রাগ নিয়ে কাজ করলাম যে ড্রাগটাকে কিভাবে অপটিমাইজ করা হয়। আগামীকাল হচ্ছে যেহেতু ড্রাগগুলো বডিতে কাজ করে, যাদের সাথে কাজ করে সেটা নাম হচ্ছে প্রোটিন বা রিসেপ্টর, ওই রিসেপ্টরের উপর হচ্ছে আগামীকাল ক্লাসটা হবে, যে সেটাকে ডকিং, মলিকুলার ডকিং আমরা বলছি, যে একটা প্রোটিনকে কিভাবে প্রিপারেশন করা হয় এবং সেটার সাথে ড্রাগটা কিভাবে বাইন্ড করে, ওই অংশটা আমরা দেখাবো। তৃতীয় দিন যায় হচ্ছে আমরা একটা ফুল আপনাদেরকে একটা ডিটেলস প্ল্যান সহ একটা কাজ আমরা পাবলিকেশন কিভাবে করতে হবে একটা ডিটেলসটা আমরা পরশু দিন দেখাবো আপনাদের, একটা ফ্লো চার্ট আকারে এবং প্র্যাকটিক্যালি দেখা দেবো একটা কম্পাউন্ড দিয়ে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আগে যেই সফটওয়্যারটা দেখাইলেন সেটা কি ফ্রি সফটওয়্যার? না, ওটা পেইড সফটওয়্যার, গসিয়ান ভিউ প্রফেশনাল। আচ্ছা স্যার, তাহলে এখানে কি কি সফটওয়্যার দিয়ে কাজ শেখানো হবে এবং সেগুলো আমরা কিভাবে পাবো বা প্র্যাকটিস করতে পারি? সফটওয়্যার যেমন আপনি কেমড্র, পাইরেক্স, পাইমল এগুলা এডুকেশনে ফ্রি পাওয়া যাবে, বাট অপটিমাইজেশন জন্য সফটওয়্যার যেমন গসিয়ান ভিউ সফটওয়্যার, তারপর ইয়াসারা মলিকুলার ডাইনামিক্স, এগুলো আপনাকে কিনে নিতে হবে, অথবা যে আপনার ল্যাপটপে আমরা এনিডেক্স এর মাধ্যমে সেট করে দেবো, তো আপনাকে কিছু পে করতে হবে সেক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। যারা আগ্রহী হবেন তারা ওই যে আমাদের লিঙ্কের মধ্যে আসলে, যারা আমাদের সাথে টিম আকারে কাজ করতে চান, পাবলিকেশন 1 মাসের মধ্যে করতে চান, তো বা এটা কিনতে চান, আমরা এটা দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার ক্র্যাক ভার্সন গুলো কি করা যাবে কাজ? ক্র্যাক ভার্সন দিয়ে আপনি যখন করবেন, তো ওই ক্র্যাক ভার্সনটা যখন পাবলিকেশনে যাবে, এতে রিভিউয়ার ওটা যখন ওটাদের একটা এই গসিয়ান বা ইয়াসারা এগুলো যখন ক্র্যাক থাকবে, তো ওরা ধরে ফেলবে, ধরে ফেলার পরে আপনার বলবে যে এটা রিজেক্টেড, ইউর পেপার রিজেক্টেড বিকজ ইউ ইউজ ক্র্যাক ভার্সন অফ দিস সফটওয়্যার। হ্যাঁ, এটা যারা যেমন লোকাল যে সমস্ত জার্নাল গুলো আছে, নর্মাল এডিটরি জার্নাল, সেগুলো ক্ষেত্রে সাধারণত ধরে না, সেগুলো থেকে আপনি নর্মাল করে ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, বাট এই ইন্ডেক্সিং নাই, পাবলিশ করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যখন আপনি স্কোপাস ইন্ডেক্স বা ইন্ডেক্স জার্নাল যাবেন, তখন ওরা এটা আইডেন্টিফাই করে ফেলে। আর কোনো কোশ্চেন? মুফাক্কার। হ্যাঁ স্যার, বলেন। কোশ্চেন ছিল যে আমি সেশনের সময় যে কোশ্চেনটা করেছিলাম, যদি অ্যারাউন্ড 50 পিক্স আমি পেয়ে যাই, ওইটা আমি সেপারেশন করার পরে আমি আইডেন্টিফাই করতে পারবো সফটওয়্যার মাধ্যমে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো এখানে ও এটার বেসিসটা কি, সে তার বেসিসে কোন পিককে কোন কিভাবে আইডেন্টিফাই করলো, এটার বেসিসটা কি আসলে? ওই যে বেসিস সেট দেখেন না কি, কয়েকটা বেসিস 631G ডেনসিটি ফাংশনাল থিওরি, তারপরে বিভিন্ন পদ্ধতি যে আমি সেট করলাম, ও কি করে মূলত ইউজ করেছে কোয়ান্টাম মেকানিক্স এর যত সূত্রগুলো আছে, ভ্যালু যেটা ম্যাথমেটিক্যাল যত ইকুয়েশন আছে, সমস্ত ইকুয়েশন গুলো সফটওয়্যারের মধ্যে ইনভলভ করা আছে সবগুলা। শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যত কোয়ান্টাম মেকানিক্স এর যত তথ্যপত্র আছে, সব ইকুয়েশন গুলো সফটওয়্যার গুলার ইনবিল্ড করা, ওইগুলা দিয়ে সে এই কোডিং এর মাধ্যমে অ্যানালিসিসটা করে বের করে দেয় যে এটা হচ্ছে এই জিনিস। এটা সাধারণত পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওরা এই কাজটা করে, পাইথন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি যদি এটাকে প্র্যাকটিক্যালি আপনি যখন আইআর বের করবেন, ইভি বের করবেন, অথবা যে আমরা কেমড্রা প্রফেশনাল যেটা দেখলাম, এনএমআর, প্রোটন এনএমআর, কার্বন এনএমআর, আপনি 99% অ্যাকুরেসি পাবেন। আপনার তো হিউম্যান ইরর, মেশিন ইরর থাকে, কিন্তু এখানে কোনো ইরর নাই, লজিক ব্যবহার নেগেটিভ পিকের ক্ষেত্রে স্যার কিভাবে আইডেন্টিফাই, কোনটা নেগেটিভ পিক যদি আমি পাই, সেক্ষেত্রে ওটা কিভাবে ডিফাইন করে? নেগেটিভ পিক একটু আগে আমি দেখেছিলাম না যে পজিটিভ নেগেটিভ অপশন সেট করা যায় সফটওয়্যারের মধ্যে। এই গসিয়ানে পজিটিভ সেট করলে পজিটিভ দেখাবে, নেগেটিভ যে আমি সেট করে দিই অটোমেটিক নেগেটিভ দিয়ে দিবে। আমরা সাধারণত যে দেখেছি নেগেটিভ পিক গুলো সাধারণত সলভেন্টের কারণে বা মোবাইল ফেজের কারণে। হ্যাঁ রাইট, ওই যে আমি সেটা বলেছি, যেহেতু এটা কম্পিটিশনাল, দেয়ার ইজ নো সলভেশন হিয়ার। সলভেন্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন না, যেহেতু কম্পিউটারের সিস্টেমে দেয়া। এখন এখানে একটা অপশন আছে, সে অপশন হচ্ছে যে সলভেন্ট দিয়ে যদি করি তাহলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আসে কিনা, সেটাও কিন্তু দেওয়া যাবে সেখানে। মানে সেক্ষেত্রে আপনার যে হাই কনফিগারেশন কম্পিউটার দিয়ে যখন আমি করব, তখন দিলে পরে ওর সলভেশন ক্যালকুলেশনটা করে দিবে আমাকে। আমি যদি দেখাই, এখানে আসে একটা অপশন দ্বারা, একটু কাইন্ডলি। আচ্ছা, এই যে একটু আগে আমি যে কম্পাউন্ডটা দিয়েছিলাম রান, ওপরে যে প্রসেসিং কমপ্লিটেড, প্রসেসিং কমপ্লিটেড, ইয়েস কমপ্লিটেড দেওয়ার পর আমি ইয়েস দেবো। জাস্ট ইয়েস দেওয়ার পর দেখেন যে এখানে লগ ফাইল তৈরি হয়েছে, আমি লগ ফাইলটা ওকে দেই, দেওয়ার পরে দেখেন নতুন কম্পাউন্ডটা আসছে। এই কম্পাউন্ডটা হচ্ছে আমার এখন যে রেজাল্ট অ্যানালাইসিস করি, এই যে ক্যালকুলেশন সামারি রেজাল্ট অ্যানালাইসিস করলে পরে এই যে ভাইব্রেশন আমি ক্লিক করলাম। আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অ্যানিমেশন যেটা ছিল সেটা ছিল এই স্পেকট্রাম আমি দিলাম, ওটা ক্যালকুলেট কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা যেটা দিয়েছিলাম। হ্যাঁ, এই যে
আয়াটা দিয়ে দিচ্ছি আমি, যে এই সেই আয়া। এটাকে আপনি যে বলেছিলাম যে প্রপার্টিতে যাবেন, যাওয়ার পরে এই জায়গা থেকে আপনি যে ইনভার্ট অ্যাক্সিস সাধারণত দেওয়া হয়, এখানে পিকের যে কত দিবেন আপনি, দূরত্ব গুলো কত দিবেন। যেমন আমি 10 দিলে একটু বড় করে দেখাবে পিকটা, দেখছেন? আমি এটা বাড়াবো, যদি 20 দেই মানে আরো বড় দেখাবে। সবকিছু বের করা দেওয়া যাবে। ইউনিট কি কত ব্যবহার করে সেটা ব্যবহার করা যাবে। আমি যে সেট দিব যখন, যে ক্যালকুলেশন যখন দিব না আমি কম্পিউটার সেটআপ, তখন যে আপনি এখানে একটা সলভেশন, আপনার যে কোশ্চেনটা ছিল এই যে সলভেশন, সলভেশনের ভিতরে আমি এই যে এখানে কিছু কিছু সলভেন্টের নাম দেওয়া আছে দেখেন। আমি যখন এটা দিয়ে দিব, তো হাই কনফিগারেশন কম্পিউটার যখন হবে, তো সেখানে আপনি এই মডেলগুলো ইউজ করতেছি দিলে পারে, তখন আপনার কি ওই সলভেন্টের ক্যালকুলেশনে কি আসবে সেটাকে কাউন্ট করে ওই সলভেন্টকে সে আগে অপটিমাইজ করবে যে সলভেন্টের নেচারটা কি। এখন যেমন আয়ার এক্সপেক্টেন্সি অনলি বেনজিনটা দিয়েছে, ও কি করবে, সলভেন্টটাকে আগে স্ক্যান করে সলভেন্টটাকে সব ঠিক করে নেবে, নেওয়ার পরে ওই সলভেন্টের সাথে আমার এই যে কম্পাউন্ডটা আমি রান দিব, সেই কম্পাউন্ড নিউট্রালাইজেশন করবে। দেয়ার ইজ নো কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, মানে কোনো প্রকার কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি একসাথে থাকতে পারবে না, তার সাথে কোনো ইন্টারাকশন হবে না। ওই লজিক ক্যালকুলেশন করে এরপরে অপটিমাইজেশনটা আমাকে দিয়ে দিবে। এবং এটার জন্য হাই কনফিগারেশন এই যে কম্পিউটারগুলো লাগে। তো যদি ভালো কম্পিউটার কারো থাকে, তো সেক্ষেত্রে তাকে আমরা যদি ইনস্টল দিই, সে রান দিলে সেটা কাজ করতে পারবে। এই যে এখানে দেখেন আমরা কি করি, সলভেন্ট সিস্টেমে ওয়াটার দিতে পারি। যেমন আমি ন্যাচারাল কম্পাউন্ড যেগুলো সাধারণত ডিএমএস তে সাধারণত দেই, ঠিক না, ওয়াটার ডিজলভ না। হ্যাঁ, তারপরে আমি এইচপিএলসি তে যারা দেন অ্যাসিটোনাইট্রাইল এন্ড মিথানল, এই যে অ্যাসিটোনাইট্রাইল মিথানল, ইথানলে আমরা যেমন স্টেশন করি, হ্যাঁ, অ্যাসিটোনে দেই, ডাইক্লোমিথেনে দেই, এগুলো দিও আমি সিস্টেমের মধ্যে বসাই দিলে পারে সে আমাকে ক্যালকুলেশন করে পিক বের করে দিয়ে দিবে। অপশন আছে, সবগুলো অপশন করা যাবে। দ্যাট মিন্স আপনার সলভেন্টের ইফেক্টটা বা রেসপন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। হ্যাঁ, সলভেন্ট ইফেক্টটা সে নিউট্রালাইজ করে, সলভেন্ট নিজে আগে নিজেকে নিউট্রালাইজ করার পরে। কারণ কি, যদি আপনি সলভেন্ট দিয়ে ড্রাগের সাথে সলভেন্টের কোনো ইন্টারাকশন হয়, তো সেক্ষেত্রে তো আপনি অরিজিনাল পিকটা পাবেন না। সেইটাকে ক্যালকুলেশন করে আমি যদি অ্যাসিটোনাইট্রাইল দেই, সে অ্যাসিটোনাইট্রাইল ক্যালকুলেশন করে সে ব্যাকআপে রেখে দিবে, কিন্তু ওইটার কোনো ইন্টারাকশন আমার এই বেনজিন অথবা প্যারাসিটামল অথবা ডাইক্লোফেনাক এর সাথে ইন্টারাকশন করতে দিবে না। এই সফটওয়্যারটা নিজেই করে নিবে, ওই লজিকটা বসানো আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক চমৎকার সেশন হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আর কোনো কোশ্চেন? আমার মনে হয় স্যার ডিউরিং দ্য সেশন মাঝে মাঝে তো ইন্টারাপশন হয়েছে, এটা কি আসলে ওই টাইম লিমিটটা বেঁধে দেওয়ার কারণে ইন্টারাপশন হয়েছে? মেবি ওটা সোহেব হয়তো আগামীকাল ঠিক করে নিবে, আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে আছে সোহেব আহমেদ, ও কালকে হয়তো ওটাকে ঠিক করে নেবে, একসাথে যেন সবাই একসাথে জয়েন করতে পারে। দুইটা দেওয়ার কারণে সম্ভবত ইন্টারাপশনটা হয়েছে, আমি যতটুকু বুঝছি। আগামী নেটওয়ার্কের ইস্যু ছিল আর কি, মানে আপনার যে বের হয়ে যাওয়াটা স্যার, এটা একটা নেটওয়ার্কের ইস্যুর কারণে হয়েছে। তো ওইখানে দেখতে পাচ্ছিলাম যে নেটওয়ার্কটা একটু ইন্টারাপ্ট করতেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে। ঠিক আছে, বিডিএন সেশন কি ইউজ করা যায়? আচ্ছা, আগামী দিন আমরা ওই যে মনে হয় সম্ভবত যে প্রো অ্যাকাউন্ট যেটা আছে ওটা দিয়ে করলে পারে, মনে হয় এটা 1000 লোক কন্টিনিউয়াস আনলিমিটেড টাইমের জন্য করতে পারবে। আগামী দিন ওটা করে নেব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কোনো কোশ্চেন করবেন? স্যার আমার একটা কোয়েরি ছিল। জি প্লিজ। স্যার আমার কোয়েরিটা ছিল যে স্যার আপনাদের এই প্রোগ্রামটা বা এই সেশনটা শেষ হওয়ার পর, মানে 3 দিন পর আমরা স্যার এই সফটওয়্যার গুলো আর কি, যেগুলো পেইড সফটওয়্যার স্যার, এগুলা হচ্ছে কিভাবে অ্যাভেইল করতে পারি, আর আপনাদের সাথে স্যার কাজ করার ওয়েটা কি স্যার, প্রসিডিউরটা কি? আচ্ছা, ওটা আমরা ধন্যবাদ। আমরা এখানে গোল ফর্ম, আপনারা যারা আমাদের এখানে অ্যাটেন্ড করছেন ওইটার মধ্যে আমরা একটা ফর্ম ছেড়ে দেয় যে কারা কারা আমাদের সাথে কোলাবোরেটলি কাজ করতে চায়, তারা যদি দেন তাহলে আমরা আমাদের যে টিম আছে এখানে এক্সপার্ট টিম, আপনাদের টিমের সাথে অ্যাড করে দিয়ে আমরা প্রজেক্ট ডিজাইন করে দেবো। আপনারা ওনাদের সাথে ছোট ছোট গ্রুপ 6 জন 7 জন 8 জন করে গ্রুপ থাকবে, ওই গ্রুপের থেকে আপনাদের সফটওয়্যার গুলা এনিডেক্স এর মাধ্যমে যদি চান এনিডেক্স এর মাধ্যমে দেওয়া যাবে। আবার যদি চান যে না আপনারা এখানে এসে নিয়ে যাবেন, সেটাও আপনাদের পিসি ল্যাপটপ পিসি নিয়ে এসে সেট আপ করে নিয়ে যেতে পারেন। নেওয়ার পরে বলছে আপনি আমাদের সাথে কাজ করা শুরু করতে পারবেন, অসুবিধা নেই। ওই ফর্ম ফিল আপ করলে পরে তখন আমরা কোর্সটা শেষে আমরা ফর্ম সেট দেবো, যারা আগ্রহী তারা আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন আশা করি। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি আপনাদের, মানে 1 মাস লাগবে না, 15-20 দিনের মধ্যেই
পাবলিকেশন মানে অন্তত 1-2টা আপনি করে ফেলতে পারবেন যদি আমরা প্রজেক্ট আমাদের ক্ষেত্রে ডিজাইন করে দেয়। আর আপনাদের যদি কোনো প্রজেক্ট থেকে থাকে সেটাও যদি করতে চান সেটা আপনারা করতে পারবেন এখানে। জি বলরাম দাস, আপনি বলতে চাচ্ছেন কিছু? স্যার ম্যাকের জন্য কি কোনো ভার্সন আছে? আমি এই সফটওয়্যারগুলো ইউজ করতে চাচ্ছিলাম। হ্যাঁ আছে, করা যাবে। ওকে স্যার, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে গসিয়ান ভিউ যে ইন্টারফেসটা ওইটা শেষের দিকে আপনি একটা কিওয়ার্ড ইউজ করছেন স্যার, এটা কিসের বেসিসে এবং কিভাবে এটা ডিফার করে, এটা আমরা কিভাবে ইউজ করতে পারি? আচ্ছা, এটা যদি আপনি কোডটা যদি ইউজ না করেন আপনার পিক দিবে, কারণ সেই পিকের কোনো অ্যাকুরেসি নাই। অ্যাকুরেসি বলতে আপনি বুঝি প্রিসাইজ, অ্যাকুরেসি, রোবাস্টনেস, 3টা জিনিস। মানে আমরা যারা ওই ফ্যাক্টরিতে যারা সরাসরি মেশিন থেকে এই যে এনএমআর, আইআর, ডিসিএমএস, এইচপিএলসি বের করে, তো ওটার অ্যাকুরেসি বের করার জন্য এই কোডটা সাধারণত ব্যবহার করা হয়। এই কোড দিলে পরে এই ক্রাক যেটা যারা ইউজ করে তাদের ওই কোড ডিসেবল হয়ে যায়। আর যারা প্রফেশনালটা ইউজ করেছে যে কোড দিলে পরে সফটওয়্যার অটোমেটিক্যালি সে নিজে অ্যাকুরেসিটা মেনটেন করে নিবে। ওই যে একটু আগে একজন প্রশ্ন করেছিল যে যদি ক্র্যাক ভার্সনকে ইউজ করে তাহলে সেটা চলবে কিনা, আমি বলছিলাম যে না, ধরে ফেলবে। এই যে এই কোডটা হচ্ছে তাদের একটা কি, এই কি দিয়ে সাধারণত আপনার ওরা আইডেন্টিফাই করতে হবে পেপার গুলার থেকে নিয়ে, যদি ওই কম্পাউন্ডে ও যায় যদি রান দেয়, এই কি দিয়ে রান দেয় একরকম রেজাল্ট পাবে, কি ছাড়া যদি দেয় আর একরকম রেজাল্ট পেয়ে যাবে। এটা হচ্ছে কি এর সিগনিফিকেন্সটা আর কি। স্যার এই ক্ষেত্রে কি শুধুমাত্র একটা কি ইউজ করা হয় নাকি আরো অন্য কোনো? হ্যাঁ, অন্য কোনো বলতে আপনি যখন যে ডিফল্ট সিস্টেম গুলো চেঞ্জ করবো, যেমন আমি সলভেন্ট সিস্টেম চেঞ্জ করলে তখন আবার কি ভিন্ন হয়ে যাবে, সেটার আবার অপশন আছে, অনেকগুলো অপশন আছে। মেথড, বেসিস সেট এগুলো চেঞ্জ করলে পরে কিও ভিন্ন ভিন্ন কি আছে আর কি। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ? শোয়েব? সাকিব আছে? হ্যাঁ, কতজন অ্যাটেন্ডেন্স দিছো? জি স্যার, একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিছি, আর এখানে 100 পার্টিসিপেন্ট ছিল আর কি, আর শেষ পর্যন্ত 90 ছিল। এই কোশ্চেন এন্ড সেশনের সময় কয়েকজন লিভ নিয়েছে, এখন 56 জন আছে। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করুন, যদি থাকে তাহলে আমরা করি, নাহলে আগামী দিনের জন্য। জি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে দিতে পারেন। একটা কোশ্চেন পেয়েছি আর কি, আব্দুল্লাহ আল রাফি ভাই করেছে। স্যার উনি জানতে চাইছে যে টোটাল প্রসেসটা আসলে মানে কিভাবে কি লিখবে, এইটা বিষয়টা সম্পর্কে জানতে চাইছে। এখানে যেহেতু বিভিন্ন সফটওয়্যার থেকে বিভিন্ন রেজাল্ট আসছে আর কি, তো উনি এটা কিভাবে রিসার্চ পেপারের জন্য লিখবে। আচ্ছা, রিসার্চ পেপারের জন্য যেটা লিখবেন সেটা হচ্ছে আমরা তৃতীয় দিনে একটা কম্পাউন্ড দিয়ে ডিটেলস প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রিসার্চ পেপার কে প্রিপারেশন করবেন, ডিটেলস আমরা দেখিয়ে দেবো এখানে তৃতীয় দিনের দিকে, লাস্ট ডে। আপনি তৃতীয় দিন পর্যন্ত থাকেন তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন? গিভ মি দ্য অ্যাটেন্ডেন্স, প্লিজ গিভ মি দ্য অ্যাটেন্ডেন্স। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মহোদয়, আপনি যদি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতেন ওনাদের। তোমরা কি পাইনি নাকি? জি, আমরা এখানে একটা অ্যাটেন্ডেন্সের জন্য লিংক দিয়ে দিছি, আপনার হচ্ছে মেসেজ বক্সে আপনি একটু চেক করলে পেয়ে যাবেন। এবং আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে ওই ফর্মে আপনি কোশ্চেনটা সাবমিট করতে পারবেন এবং আমরা আপনার কাছে পার্সোনালাইজড অ্যানসার দিব। জি, ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। তো যদিও আমাদের সেশনটা একটু ইন্টারাপ্টেড হয়েছে, এজন্য আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ নেক্সট সেশন থেকে এই প্রবলেমটা আর কি সলভ করার ট্রাই করব। সো আজকের মতো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবুল বাশার, রিপন খলিফা স্যারকে সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য এবং ড্রাগ ডিজাইনের প্রাইমারি যে বেসিস গুলো আছে সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালাম।